সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 953তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ তাজুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে 5 বছর পর মৃত স্ত্রীর সন্তান পায় সৌদিতে। 5 বছর পরে মরে যাওয়া স্ত্রীর খবর পেল পবিত্র দেশ সৌদি আরবে। বন্ধুগণ, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বরিশালের এক প্রত্যন্ত এলাকার নিম্নবিত্ত পরিবারের এক করুণ বাস্তব ঘটনা। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের তাজুল ইসলামকে, প্রবাসী তাজুল ইসলাম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হুজুর মানে ইমাম। আমাদের এলাকার মসজিদে আমার বাবা ইমামতি করে। আমার বাবা যথেষ্ট পরিমাণের নম্র, ভদ্র এবং খুবই ভালো একজন মানুষ। ছোটোবেলা থেকে বাবা মায়ের আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। দাদি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে তানিম। তানিমের চেয়েও আমার বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসতো। এরকম করে একটু একটু করে যখন আমি বড় হই, আমি দেখতে শুনতে খুব বেশি একটা ভালো ছিলাম না, অনেকটাই কৃষ্ণবরণ ছিলাম, দেখতে অনেকটাই কালো ছিলাম। মোটামুটি বড় যখন হয়ে যায়, বড় হবার পরে সবার সাথে আমি তখন স্কুলে যেতাম এবং স্কুলে গেলে পরে মাঝে মাঝে আমাকে আমার বাবা স্কুলে যাই না এই বলে আমাকে বকা দিত, মারতো। স্কুলে যাস না কেন, স্কুলে যাবি না কেন, এটা ওইটা বলে আমাকে খুব বেশি বকা বাধ্য করতো। কিন্তু আমার যে মা ছিল তিনি আমাকে একটু ভিন্নভাবে দেখতো। মানে আমি যদি স্কুলে যেতে না চাইতাম, আমার মা আমাকে বলতো ঠিক আছে যাওয়ার প্রয়োজন নাই, তোর যেহেতু মনে চায় না তুই যাইস না, ওরকম করে আমাকে বলতো। মানে আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি যখন যেটা বলতাম সেটাই শুনতো। আব্বু আমাকে খুব বকা দিত, অনেক বকাঝকার উপরে রাখতো। একটা পর্যায়ে আমি আমার মাকে বললাম যে মা, আমার আর স্কুলে যেতে ভালো লাগে না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমার মাও তখন বললো ঠিক আছে, তোর যদি পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে স্কুলে যাওয়ার প্রয়োজন নাই, তুই আম্মুর সাথেই থাক, আম্মুর সাথে কাজকাম কর। এরকম করে আমাকে আমার মা এরকম করে আমাকে পড়াশোনা করতে তখন মানা করতো। এমন করে সময়গুলো কাটতো। আর আমার যিনি দাদি ছিল, দাদি কিন্তু তখন অনেকটাই অসুস্থ ছিল। অনেক বেশি অসুস্থ থাকার কারণে মাঝে মাঝে আমি আমার দাদির কাছে গিয়ে বসে থাকতাম। আমার দাদিও কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। দাদির পাশে বসতাম, দাদির সাথে কথা বলতাম। এরকম করে কথা বলতে বলতে আমি দাদিকে বলতাম, দাদি জানো আমার মা না অনেক ভালো, আমার মা অনেক ভালো। আমি যদি খেতে না চাই আমাকে জোর করে খাওয়ায় না, অথবা আমি যদি স্কুলে যেতে না চাই আমার মা আমাকে জোর করে স্কুলে পাঠায় না। কিন্তু বাবার দিকে তাকায় দেখো, বাবা আমাকে প্রত্যেক দিনই পিটে স্কুলে যাওয়ার জন্য, আমাকে বকা দেয়, আমার সাথে খারাপ ব্যবহার করে, সবসময় বলে স্কুলে যাইতে। কিন্তু আমার মা অনেক ভালো, তিনি আমাকে স্কুলে যেতে দেয় না। এদিন সর্বপ্রথম আমি দেখলাম আমার দাদি অসুস্থ অবস্থায় খাটের মধ্যে শুয়েছিল। আমার দাদির চোখের পানিগুলো তখন গড়িয়ে গড়িয়ে বিছানার মধ্যে পড়তেছিল, মানে বালিশের মধ্যে পড়তেছে। আমি তখন দাদিকে খুব কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, ও দাদি তুমি কাঁদো কেন? আমার বয়স তখন খুব বেশি না, হয়তো 7 থেকে 8 বছর বয়স হবে। তাই আমি বলি, দাদি তুমি কাঁদো কেন, কী হয়েছে? দাদি আমাকে বলে, হায়রে নাতি, যদি বুঝতে পারতি যে কেন তোর মা তোকে স্কুলে যেতে দেয় না, কেন তোকে বকা বাধ্য করে না, না খেতে চাইলে তোকে জোর করে খাওয়ায় না, কেন স্কুলে না যেতে চাইলে তোকে মাইরা পাঠায় না, এটা যদি তুই বুঝতে পারতি তাহলে তুই আর ওই তোর মাকে ভালো বলতি না। আমি তখন বললাম, আমার মা তো ভালোই, দেখো তামিম যদি না খায় তামিমকে মারে, অনেকভাবে মেরে তামিমকে খাওয়ায়, তামিম স্কুলে না গেলেও তামিমকে মারে। কিন্তু আমার মা তো আমার সাথে এক ভিন্ন রকম, আমার সাথে তিনি এরকম করে না, আমার সাথে তিনি অনেক ভালোই থাকে। আমার দাদি তখন আমাকে বলে, আমি সর্বপ্রথম আমার দাদির মুখ থেকে শুনতে পারি সৎমা নামক ওই নামটা। আমি কোনোদিনও জানতাম না যে আমি যে মায়ের কাছে বড় হয়েছি তিনি আমার আপন মা না, একেবারে আপন সন্তানের মতোই তিনি আমাকে কোলে পিঠে করে বড় করে। আমার দাদির মুখে সর্বপ্রথম জানতে পারি যে তিনি আমার সৎ মা। আমার দাদি বলে, এটা হচ্ছে তোর সৎ মা, তোর আপন মা না। আমি তখন দাদির কাছে জিজ্ঞেস করি, তাহলে আমার আপন মাকে? আমার দাদি বলে, তোর আপন মা অনেক আগেই তোকে ছেড়ে চলে গেছে, একদম ছোটোবেলায় তোকে রেখে তোর আপন মা চলে গেছে, এরপরে তোর আপন মা আর এই পরিবারে আসে নাই।
আমি তখন বললাম, মানি তুমি কি বলো? আমার দাদি বলে, যখন তুই দুধ খাইতি, দুধ খাওয়া অবস্থায় তোর মা তোকে ছেড়ে চলে যায় অন্য একটা লোকের সাথে, তোর নানু বাড়ির অন্য একটা লোকের সাথে তোর মায়ের অবৈধ সম্পর্ক থাকে, এবং তোর মা তোর বাবাকে পছন্দ করতো না। তোর বাবা মুখ ভর্তি দাড়ি রাখতো, পায়জামা পরতো, পাঞ্জাবি পরতো, টুপি মাথায় দিত, এই জিনিসগুলো তোর মা পছন্দ করতো না। তোর মা সবসময় জাকানাকা পোশাক পরতে পছন্দ করতো এবং একটু উড়াধুরা টাইপের তোর মায়ের চলাফেরা ছিল। তো এইটা তোর আব্বার পছন্দনীয় ছিল না। এজন্য তোর বাবা আর মায়ের মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া হতো, কোনোদিন তাদের মাঝে কোনো শান্তি ছিল না। এক পর্যায়ে তোর বাবার সাথে ঝগড়া করে তোর মা তোর নানু বাড়ির তোর এক দূর সম্পর্কের মামার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে একটা পর্যায়ে তোর মা ওই পরকীয়ায় প্রেমে পড়ে তোর বাবাকে ছেড়ে তোর মা চলে যায়। এবং তখন তুই অনেক ছোট ছিলি, এখনও মায়ের দুধ ছাড়া হসনি। তোর মাকে আমরা এক কথাই বলতাম যে নিকৃষ্ট নারী, পাষাণ নারী, এরকম করে তোর মাকে গালাগালি করতাম। অবাক করা বিষয় হচ্ছে, নাতিরে তুই এত কপাল পরা, এত দুঃখিত একটা মানুষ যে দুনিয়াতে জন্ম হবার পর থেকে তোর মায়ের এতটা আদর ভালোবাসা পাস নাই। দুধ ছাড়ার আগে যে মা এই বাড়ি ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে চলে যায়, সেই মা কখনোই তোর খবর নেওয়ার জন্য আরেকটা বারও আসে নাই। আজকে তোর এত বয়স হয়েছে, কিন্তু কখনোই তোর মা তোর খোঁজ খবর নেওয়ার জন্য এই এলাকাতে আসলো না। তোর মা যথেষ্ট পাষাণ টাইপের একটা মহিলা, এবং তোকে দেখাশোনা করানোর জন্য তোর বাবা তখন দ্বিতীয় বিয়ে করে। এবং আজকে তুই যাকে সৎমা জানিস, আজকে যাকে তুই মা বলে ডাকিস, সেই হচ্ছে তোর সৎমা। এবং তোর সৎমা বাড়িতে আসার পরে তোকে অনেক আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো, এবং তোকে খাওয়িয়ে পরিয়ে সে বড় করে। একটা সময় তার পেটেও সন্তান আসে, তানিমও আস্তে আস্তে করে দুনিয়াতে আসে, তানিমও বড় হয়। তো তুই যাকে আপন মা মনে করিস, সেটা তোর সৎমা। এটা জানার পরে তখন আমার কাছে খুব খারাপ লাগে, মানে অনেকটাই কষ্ট হয় যে আমার দাদি আমাকে এগুলো কি বললো। 2 দিন পরে আমি তখন এই কথাটা আমার মারে বলে দিই, মানে মারে বলি, মা তুমি নাকি আমার আপন মা না, তুমি নাকি আমার সৎমা, এটা আমার দাদি আমাকে বলছে। আমি তো ছোট মানুষ, এত কিছু আর বুঝতাম না। এটা বলার পরেই আমার ওই সৎমা তখন আমার দাদির সাথে অনেক ঝগড়া লেগে যায়, মানে প্রচুর ঝগড়া লাগে যে আপনাকে কেন বললেন আমি ওর সৎমা, এটা আপনি বললেন কেন, খুবভাবে ঝগড়া করে। এবং রাতের বেলায় বাবা যখন বাড়িতে ফিরে, একইভাবে বাবাও তখন আমার দাদির সাথে খারাপ ব্যবহার করে যে এটা আপনি কেন বললেন, আমরা তো চাচ্ছিলাম যে কোনোদিনও তাজুল না জানুক যে এটা ওর সৎমা, এটা যাতে ও কখনোই না জানে, কিন্তু আপনি কেন এটা জানাই দিলেন। এই নিয়ে আমার দাদির সাথে আমার মা এবং আমার বাবা দুজনেই খুব ঝগড়া করে। আমি আমার দাদিকে অনেক বেশি ভালোবাসতাম। আমার সারা পৃথিবী একদিকে ছিল, আমার দাদি আমার কাছে একদিকে ছিল। তো বাবা এবং মা মিলে যখন দাদির সাথে ঝগড়া করে, আমি তখনও দাদির কোলে গিয়ে বসে আছি। এরকম করে আমার দিনগুলো পার হতে থাকে। একটা পর্যায়ে দাদি আমাকে গোসল করায়, খাওয়া দাওয়া করে আমাকে স্কুলে পাঠাইতো, কিন্তু স্কুলে গেলে আমার সৎমা আমাকে বকা দিত, স্কুলে যাওয়ার দরকার কি, যাওয়ার প্রয়োজন নাই, এরকম করে আমার সাথে কথা বলতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। বড় হয়ে যাওয়ার পরে আমি তখন আর পড়াশোনা করি না, বাড়ির মধ্যেই থাকি। আব্বু আমাকে এক বিন্দুও দেখতে পারে না, আমাকে দেখলে আব্বু আমাকে বকাবাধ্য করে, গালাগালি করে, আমার সাথে খারাপ ভাষায় কথা বলে, মানে মোটেও আব্বু আমাকে পছন্দ করে না। একইভাবে আমার যে সৎমা ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসার পিছনেও বড় একটা কারণ লুকিয়েছিল। এটা ভালোবাসা ছিল না, জাস্ট মানুষকে দেখানো এক ধরনের একটা ভালোবাসা ছিল। এটা বুঝতে পারার পরেও আমি তখন কোনো কিছু মনে করতাম না। এরকম করে আমার বয়স যখন প্রায় 14 বছরের কাছাকাছি, তখন আমার দাদি মারা যায়। এবং দাদি মারা যাওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমার পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। আমার দাদিকে আমি অনেক আদর করতাম, যত্ন করতাম, ভালোবাসতাম। দাদি আমার কাছে ছিল আমার পৃথিবী। কিন্তু দাদির ওই মৃত্যুতে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করি এবং অনেকটা গম্ভীর হয়ে যাই। বেশিরভাগ সময় দাদির কবরস্থানে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করতাম। এরকম করে আমার দিন আর রাতগুলো পার হতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। অনেক বড় হবার পরে আমার বাবা কখনোই আমার কোনো খোঁজ খবর নিত না। আমি খাইছি কি খাই নাই, কোথায় আছি না আছি, এসব নিয়ে আমার বাবার কোনো মাথা ব্যথা ছিল না। আমার বাবা অলওয়েজই আমার ছোটো ভাই তামিমকে আদর করতো, তামিমকে খাওয়াইতো, পড়াইতো। তামিমকে নিয়ে তাদের যত রকমের জল্পনা কল্পনা সব কিছুই তামিম ঘিরেছিল। দুঃখজনক বিষয় হচ্ছে, মাঝে মাঝে যখন ঈদ আসতো, বৎসরে 2 বার ঈদ আসলে ঈদের সময় আমার বাবা মা দুজনেই গিয়ে তামিমের জন্য কেনাকাটা করতো। আমার জন্য ওভাবে কেনাকাটা করতো না, যদি আমি বলতাম তো আমার জন্য কিনতো। আমি ওই বয়সটাতে আস্তে আস্তে বাড়ি থেকে একটু একটু করে আলাদা হতে শুরু করি। আমি খুব বেশি একটা বাড়ির মধ্যে থাকি না, আমি এখানে সেখানে ঘুরি এবং মানুষের বাড়িটারিতে কাজ কাম করি। এমন করে আমার সময়গুলো তখন কাটতেছে। তা আমার মা যেহেতু সবসময় বাড়িতে একাই থাকতো, তো দেখা যায় আমার মায়ের অনেক কাজ অনেক কাজ পড়ে থাকতো, বাড়ির মধ্যে অনেক কাজ ছিল। আমাদের বাড়িটা অনেক বড় একটা বাড়ি ছিল, অনেক বড় বাড়ি ছিল।
কিন্তু আমার আম্মুর পক্ষে একা এত সব কাজ করা সম্ভব হচ্ছিল না। সম্ভব না হওয়ার কারণে আমাদের পাশের গ্রামের একটা মেয়ে, নাম হচ্ছে নুসরাত। মানে ওই মেয়েটা মূলত আমার ছোটো ভাইয়ের সাথেই পড়াশোনা করতো, ছোটো ভাইয়ের সাথে মাদ্রাসায় পড়তো। তো এই মেয়েটা হলো কি মাঝে মাঝে আমার আম্মুর সাথে এসে কাজ করতো, আমার আম্মুর অনেক কাজ টাজ করে দিত। মেয়েটার মা বাবা দুজনেই ছিল না, মানে তারা দুজনেই নাই। মেয়েটা তার নানুর বাড়িতে থাকতো, তার নানুর বাড়িতে থেকে পড়াশোনা করতো এবং তার নানুর বাড়ির কাছে হচ্ছে আমাদের ওই মাদ্রাসাটা ছিল। তা আমার আব্বা ওই মাদ্রাসায়ও মাঝে মাঝে শিক্ষকতা করতো। মাঝে মাঝে করতো বলতে আমার আব্বা ওখানে আরবি ক্লাস করেছে বেশ অনেক দিন যাবৎ, যার জন্য ওই মেয়েটা আমার আব্বার দিকে তাকিয়ে আমার ছোটো ভাইয়ের সাথে পড়াশোনা করতো, ওই হিসাবে আমাদের বাড়িতে আসতো। এবং আমাদের বাড়িতে আসার পর আমার ছোটো ভাইয়ের, আমার আম্মার যত কাজ আছে সমস্ত কাজগুলো করতো। এবং আমার আম্মা এতিম হিসাবে ওই মেয়েটাকে অনেক আদর করতো। যেহেতু আমার কোনো বোন ছিল না, আমার বোন না থাকার কারণে আমার আম্মু সবসময় মেয়েটাকে অনেক আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো। মেয়েটাকে নিজের মেয়ের মতো আমার আম্মু মনে করতো। তো আমাকেও মেয়েটা অনেক ভালোবাসতো, মানে আমার সাথে অনেক সুন্দর করে তাজুল ভাই বলে কথা বলতো। এমন করেই সময়গুলো তখন সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। আমার বাবা মা দুজনেই আমার ছোটো ভাই তামিমকে নিয়ে আলোলে দোললে, ওনাদের সমস্ত ভালোবাসা ছিল শুধু তামিম ছাড়া তারা কোনো কিছুই বুঝতো না। তো এরকম করতে করতে একটা সময় তামিম তখন আলিম পরীক্ষা দেয়। আলিম পরীক্ষা দেওয়ার পরে ওর রেজাল্ট অনেক ভালো হয়। আলিম পাশ করার পরে তামিম তখন আমাদের এলাকাতেই একটা কলেজে ভর্তি হয়। ও আর মাদ্রাসা লাইনে পড়াশোনা করবে না, ও ডিরেক্টলি আমার বাবাকে বলে দেয়, মাকেও বলে দেয় মাদ্রাসা লাইনে ওর পড়াশোনা করবে না, ও পড়াশোনা ছেড়ে দেয়। তামিম কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, মানে অনেক চেহারা অনেক সুন্দর ছিল, লম্বা ছিল, ফর্সা ছিল, অনেক ভালো ছিল। কিন্তু আমি দেখতে শুনতে অতটা ভালো ছিলাম না, অত হাইটও ছিল না আমার, এবং গায়ের রঙও অনেকটাই কৃষ্ণবরণ ছিল, কালো ছিল। তো এই জন্যই আমাদের বাড়ি, এটা যে আমাদের বাড়ি এরকমও হইতো যে 3 দিন 4 দিনে আমি একবার বাড়িতে আসতাম না। মানুষের সাথে মাঠে ঘাটে কাজ করতাম, এই বাড়িতে ওই বাড়িতে খাবার খাইতাম। এবং যেহেতু আমার মা ছিল না, এজন্য প্রায় প্রত্যেকটা বাড়ির মহিলারাই আমাকে অনেক আদর করতো, আমাকে অনেক ভালোবাসতো। যে বাড়িতে যাইতাম সে বাড়িতে আমাকে পেট ভরে খেতে দিত, আমাকে ঘুমাইতে দিত। আমি একদিন এই বাড়িতে, আরেকদিন ওই বাড়িতে, এরকম করে আমার সময়গুলো কাটতেছে। এমন করে বেশ কিছুদিন কেটে গেল। আমার ছোটো ভাই তখন মাদ্রাসা থেকে কলেজে ভর্তি হলো, কলেজে পড়াশোনা করতেছে। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে, মানে আমি এক বাড়িতে আছি, ওই বাড়িতে হঠাৎ করে জানতে পারলাম যে নুসরাতের পেটে নাকি বাচ্চা হয়েছে, মানে নুসরাতের পেটে নাকি বাচ্চা আছে। এই ধরনের কথাগুলো গ্রামীণ সমাজে একেবারে বাতাসের আগে ছড়িয়ে পড়ে, দেখবেন। মানে কোনো মানুষের খারাপ কোনো কথা সবার আগে গ্রামের মানুষের নিজের কাজ বাদ দিয়া অন্যকে নিয়ে টেনশন করাটাই তাদের বড় কাজ হয়ে দাঁড়ায়। তো শুনলাম যে নুসরাতের পেটে নাকি বাচ্চা আসছে, এটা নিয়ে লোক মারফতে অনেক কথাবার্তা শুনতেছি। এবং আগামী দিন দুপুরবেলা নুসরাতের মামার উঠানে নুসরাতের নামে দরবার হবে এবং মেলের ভিতরে মানে নুসরাতকে মারবে। এবং নুসরাতের এই বাচ্চা কোত্থেকে আসলো, ওর পেটে এই বেবি কোত্থেকে আসলো, এটার সম্বন্ধে লোকজনে আলাপ আলোচনা করতেছে, জিজ্ঞাসাবাদ করবে, এরকমভাবেই কথাবার্তা চলতেছিল। তো আমিও তখন পরের দিন দুপুরবেলা, যেহেতু নুসরাত আমাকে ভাই ডাকছে, আমাদের বাড়িতে সবসময় আসতো যেত, আমাদের সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের সুবাদে আমি তখন নুসরাতের বাড়িতে গেলাম। কিন্তু মানে আমি যে নুসরাতের নানার বাড়িতে গেলাম, আমি যাওয়ার কারণ হচ্ছে আমি নুসরাতকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানে সেভ করার জন্য গিয়েছিলাম। গ্রামের মানুষরা যাতে তাকে মারতে না পারে। মেয়েটা আমাকে যখন ভাইয়া বলে ডাকে, আমার তখন অন্তরটা ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। সে জায়গা থেকে আমি তখন গিয়েছিলাম। আমার ছোটো বোনের মতো আমাদের বাড়িতে থাকতো। পরে যাওয়ার পরে যেটা দেখলাম যে ও নাই, ওর মামারা বেরিয়ে আসছে, ওর মামা ছিল 2 জন, তারা বেরিয়ে আসছে, ওর নানা বেরিয়ে আসছে। সবাই এসে বলতেছে নুসরাত নাকি সকালবেলায় সূর্য ওঠার আগে বাড়ি থেকে পালিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব বলে দিল, ঠিক আছে, বাড়ি থেকে পালিয়ে গেছে, ভালো কথা, পালিয়ে যাওয়াটা ভালো হয়েছে। কারণ ও যে অপকর্ম করেছে, বিয়ে ছাড়া পেটে সন্তান নিয়েছে, এর মতো পাপ, এর মতো অন্যায় দুনিয়াতে আর কিছু হতে পারে না। তো ঠিক আছে, এই মেয়ে যেহেতু এরকম অন্যায় করেছে, গ্রাম থেকে পালিয়ে গেছে, এই মেয়ে যাতে আর কখনো কোনো দিন এই গ্রামে ঢুকতে না পারে। এই গ্রামে যদি এই মেয়ে আর কখনো কোনো দিন ঢুকে, তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। এই কথা বলে তখন মানে খুবভাবে হচ্ছে গ্রামের মানুষ ওই নুসরাতের নানা নানিকে সাঁচাইয়ে দিল, অনেকভাবে সাঁচাইলো। তো তারপরে নুসরাত তো চলে গেল। আমি তখন পুনরায় আবার ওই বাড়ি থেকে চলে আসলাম। এসে আমি তখন ওই আগের মতোই কোনো দিন এই বাড়িতে, কোনো দিন ওই বাড়িতে এই টুকিটাকি কাজ করতেছি। গেলে জিজ্ঞেস করি, ও কাকি আজকে কি রান্না করছো, খাওয়াইবা নাকি? তা বলে আয় খেতে আয়, তাই আমি গিয়ে খেতে বসে যাই। এরকম করে মানুষকে বলে আমি তাদের বাড়িতে খাবার খেতাম। এমন করে বেশ কিছুদিন কেটে গেল। তো কেটে যেতে যেতে একটা সময় আমি এই নুসরাতকে নিয়ে টেনশন করতে শুরু করলাম। মানে আমার ভিতরে এই চিন্তাটা আসলো যে মেয়েটা
হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে গেল কেন, এবং ওর পেটে যে সন্তান আসলো সেই সন্তানটাও কার, কেন, কোত্থেকে ওর পেটে সন্তান আসলো, এবং কথা নাই বার্তা নাই, কাউকে কোনো কিছু না বলে মেয়েটা হঠাৎ করে গ্রাম থেকে উধাও কেন হয়ে গেল। এই প্রশ্নগুলো তখন আমাকে প্রচুর প্রশ্নবিদ্ধ করতে শুরু করে। মানে আমার ভিতরে এই প্রশ্নটা বারবার জাগতেছে, ঘটনাটা কি, মেয়েটা গ্রাম থেকে কেন পালিয়ে গেল, কী এমন অপরাধ ছিল, অন্যায়টা কী ছিল, ওর পেটের বাচ্চার বাবাও বা কে ছিল। এই জিনিসগুলো আমার ভিতরে তখন জাগতে থাকে, এবং আমি যতটুকু বুঝি ওর বিষয়ে, যখন ওর মাদ্রাসার আশেপাশের অনেকের সাথে কথা বলি, বেশিরভাগ লোকেরাই বলে যে নুসরাত যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে ছিল, কখনও কারোর সাথে কথা বলতো না, এবং বাইরের কোনো ছেলেদের সামনে ও নিজের পর্দা করা ছাড়া যেতই না, যথেষ্ট পর্দাশীল, নম্র, ভদ্র এবং শিক্ষিত একটা মেয়ে ছিল। কিন্তু এই মেয়েটা এরকম একটা ঘটনা কিভাবে ঘটাইলো আমি এটা বুঝতেই পারলাম না। আমি তখন নুসরাতকে মনে মনে খুঁজতে শুরু করলাম যে ও কোথায় আছে, কোন জায়গায় আছে। একটা সময় একদিন আমি ওর নানিরে ধরছি, ওদের বাড়িতে গিয়া ওর নানির সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি বললাম, নানি তোমার কাছে অনুরোধ করি তুমি আমার বলো না নুসরাত কই আছে। নানি আমার বলে, আমি তোরে বলি এরপরে তুই ওইখান থেকে তারা ধরিয়ে আয় না, তার বিচার আচার করবি না। আমি বললাম, নানি আমি তোমার কাছে অনুরোধ করতেছি তুমি আমার বলো না নুসরাত কই গেছে, আমি ওরে ধরে আনবো না, কিন্তু আমি ওর সাথে একটু কথা বলবো। আমার নানি আমারে বলে, ওর যা সর্বনাশ করার তা তো করছিস, ওর সাথে আর কথা বলিস না। এই কথা বলে ওর নানি আমাকে ওর ঠিকানাটা দেয় না। ঠিকানাটা না দেওয়ার পরে কিন্তু আমি এই বিষয়টা ভুলতে পারি নাই। আমার ভিতরে এই জিনিসটা বারবার উকি মারতেছে, নাড়া দিতেছে। বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করে ও কোথায় আছে, কোন জায়গায় গেছে, ওর কোনো সন্ধান পায় না। এভাবে প্রায় 4টা বছর কেটে যায় আমার জীবন থেকে। এই 4 বছরে আমি অনেকটাই বড় হয়ে গেছি, অনেক বড়। আমি তখন দিন চুক্তিতে কাজ করতাম, মানুষের বাগানে এখানে সেখানে দিন চুক্তিতে কাজ করতাম। 4 বছর পরে একদিন হঠাৎ করে আমাদের গ্রামের এক মেয়ের মাধ্যমে জানতে পারি যে নুসরাত নাকি বরিশাল শহরে আছে, সেখানে কোনো একটা বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করে। আমি ওই মেয়েটার মাধ্যমে জানতে পারি, এবং আমি শুনলাম যে নুসরাতের নাকি একটা মেয়ে সন্তানও আছে। এটা জানার পরে আমার ভিতর তখন অনেক কৌতূহল জাগলো যে ও রংপুর বরিশাল শহরে কোন বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করে। আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আমাকে একটু ঠিকানাটা দে না বোন। খুবভাবে বলার পর আমাকে বলে, না ভাই ঠিকানা দেওয়া যাবে না। এই মেয়েটাও সে একই বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতো, ওইখানেই নুসরাতের সাথে পরিচয়। তা ওই মেয়েটারে ধরে বলে আমি একদম কিরগা কসম করে বললাম যে আমি কাউরেই বলবো না, আমি এই ঘটনা কাউকে জানাবো না, তোমার কাছে অনুরোধ তুমি আমার কাছে বলো। খুবভাবে অনুরোধ করার পরে মেয়েটা তখন বলল যে নুসরাত এই বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করে, অমুক জায়গায় আমাকে ওই ফ্যাক্টরির ঠিকানা দিল। এই ঠিকানা দেওয়ার পরে আমি তখন সেই বিস্কুট ফ্যাক্টরিতে গেলাম। এর পরের দিনে গেলাম সকালবেলা, যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেল বরিশালে শহরে গিয়া। দুপুরবেলা আমি তখন ওই বিস্কুট ফ্যাক্টরি দারোয়ানরে ধরলাম, যে কাকারে বললাম, কাকা তো ওইখানে ওই বিস্কুট ফ্যাক্টরিতে খুব বেশি মেয়েরা কাজ করতো না, ধরেন আপনার হাতে গোনা 10-15 জনের মতো মেয়ে হবে, খুব বেশি মেয়ে কাজ করে না। তো ওই দারোয়ান কাকাকে গিয়ে যখন বললাম যে নুসরাত এখানে কাজ করে কি না, উনি বলে হ্যাঁ কাজ করে, আছে ভিতরেই আছে। তখন আমাকে আমি বললাম, কাকা ওর একটু ডাইকে দেন, বলেন যে ওর সাথে দেখা করার জন্য একজন লোক আসছে, এটা গিয়ে ওরে বলেন। তা বলবেন যে আমার নাম হচ্ছে তাজুল ইসলাম, এটা বলবেন। এই কথা বলার পরে দারোয়ান তখন ভিতরে গেল। ভিতরে গিয়ে নুসরাতের সাথে কি কথা বলছে জানি না, দারোয়ান বাইরে এসে আমাকে বলতেছে, এই নুসরাত আপনার সাথে দেখা করবে না। আমি তখন বললাম, আমার সাথে দেখা করবে না কারণ কি? বলে আপনার সাথে দেখা করবে না, ও বলে দিয়েছে আপনার সাথে দেখা করবে না, আপনাকে চলে যেতে বলছে। তাই আমি ভাবলাম যে ওর মনের ভিতরে সম্ভবত আমাকে নিয়ে কোনো রাগ আছে, এই জন্য সম্ভবত আমার সাথে কথা বলতে চায় না। কিন্তু আমি ঠিকই বের করব যে আসলে মূল ঘটনাটা কি, ও কেন গ্রাম থেকে চলে আসলো, কাউকে কোনো কিছু না বলে গ্রাম থেকে কেন চলে আসলো, তার কারণটা কী ছিল, এটা আমাকে খুঁজে বের করতেই হবে। এবং ওর পেটের যে বাচ্চা, ওই বাচ্চার বাবাকে, এবং ওই বাচ্চা দুনিয়াতে তো নিয়েছে, স্বামী ছাড়াই সন্তান নিয়েছে। তো আমি তখন বিস্কুট ফ্যাক্টরির সামনে দাঁড়ায় আছি। এমন করতে করতে বিকেল প্রায় 4টা থেকে 4:30 বেজে গেছে। এবার আস্তে আস্তে করে ফ্যাক্টরির মেয়েরা বের হচ্ছে। তো বের হতে হতে সবাই তো বোরকা পরা, আমি চিনবো কেমনে ও কোনটা। তো সবগুলো মেয়ে তখন বেরিয়ে গেছে। পরে আমি দারোয়ানরে বললাম যে কাকা, মেয়েরা তো সবাই বেরিয়ে গেছে, নুসরাত কিন্তু আমার ছোট বোন বাড়ি থেকে পালায়া চলে আসছে, এখন আপনি যদি ওর ঠিকানাটা দিতেন। পরে আমার বলে, এই মেয়ে তো আজকে অনেক বছর এখানে চাকরি করে, তা আমি ঠিকানা দেবো কোত্থেকে, এমনি অনেক বছর চাকরি করে, আপনার বোন এত বছর আজকে বাড়ি থেকে পালাতক, আপনি জানেন না। আমি তখন বললাম, কাকা একটু অনুরোধ, ওর বাসার ঠিকানাটা যদি আমাকে দিতেন। বলে, আমি ওর বাসার ঠিকানা জানি না, তবে নাজমা জানে। নাজমাকে বলে, নাজমা ওই বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করে, নাজমা ওই বাসায় থাকে, আমাকে একটা বাসা দেখিয়ে দেখে দেওয়ার পরে আমি তখন সন্ধ্যার আগে আসরের নামাজের পরে
ওই নাজমার বাড়ির দিকে গেলাম, বাসার দিকে গেলাম, গিয়া নাজমা বলে ডাকলাম। উনি একটা বাসার মধ্যে ভাড়া থাকতো, তিনি তখন দরজা খুলে বলে, ভাইয়া আপনি কি? আমি তো চিনলাম না। আমি বললাম, বোন আপনার সাথে আমার একটু কথা আছে, এই যদি কিছু না মনে করেন একটু ভিতরে আসবো? বলে হ্যাঁ আসেন। পরে ভিতরে গেলাম, ওনার হাজব্যান্ড আছে, সন্তান আছে, ওরা থাকে, এই বাসায় থাকে। পরে আমি বললাম, বোন আপনি কি নুসরাতরে চিনেন, আপনার সাথে যে কাজ করে? বলে হ্যাঁ চিনি তো। আমি তখন বললাম, আমি নুসরাতের দুঃসম্পর্কের চাচাতো ভাই। তা আমাকে বলে, তুই আপনি এখানে কেন, কী কারণে? নুসরাতের বাসায় যাবেন? যান নাই নুসরাতের বাসায়? আমি বললাম, বোন ও তো রাগ করে আজকে বহু বছর আগে বাড়ি থেকে চলে আসছে, এখন শুনেছি এখানে বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করে, সন্ধান পেয়ে আমি আসছি, ও তো আমার সাথে কথা বলবে না, আমার সাথে ওর রাগ। এখন আপনি যদি একটু মেহেরবানি করে ওর কাছে আমাকে নিয়ে যাইতেন, আমি একটু ওর সাথে কথা বলতাম, যদি আপনি আমাকে নিয়ে যাইতেন। দেন আমাকে তখন বলতেছে, ভাইয়া এটা তো ঠিক হবে না, ওর অনুমতি ছাড়া ওর বাসায় আপনাকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আমি বললাম, বোন রে, আপনিও তো আমার বোনের মতোই, আপনি আমার এই অনুরোধটা রাখেন, আপনি আমাকে নিয়ে চলেন, কোনো সমস্যা হবে না, মেহেরবানি করে আপনি আমাকে নিয়ে চলেন। এরকম করে যখন আমি নাজমা মেয়েটাকে বুঝাইছিলাম, মেয়েটা তখন আমাকে বললো, আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি একটু রেডি হয়ে আসতেছি। তখন সে রেডি হয়ে আসলো, এসে আমার সাথে হাঁটতে হাঁটতে ওই নুসরাতের বাসার ওই দিকে গেল। এবং সেও একটা বাসায় ভাড়া থাকতো, এখানে আরও 4টা মেয়ে ছিল। গিয়ে তখন দরজা নক করলো, নুসরাত তখন দরজা খুলছে। নুসরাতের কোলে তখন ওর বাচ্চাটা, মেয়ে বাবুটা কোলে। আমাকে দেখার পরে নুসরাত একদম চোখ টোক বড় করে ফেলতেছে, গালাগালি করতেছে, আপনি কেন আসছেন, আপনি এখানে কেন আসছেন? আমি তখন রুমের মধ্যে ঢুকলাম। নাজমা আফা তখন বলতেছে, নুসরাত বকাবাদ্য করিস না, গালাগালি করিস না, বাড়িওয়ালা যদি জানতে পারে তোরা বাসা থেকে বের করে দিবে, এরকম বলতেছে। আমি তখন বললাম, নুসরাত শোনো, আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই, আজকে অনেক বছর তুমি এলাকা থেকে পালায়ে গেছো, আমার তো নিজের কোনো বোন নাই, তুমি আমার কাছে আমার ছোটো বোনের মতো ছিলা, আমাদের বাড়িতে যাইতা, রান্না বান্না করতা, আমার আম্মার কাজে সহযোগিতা করতা। তো আমার খুব ভালো লাগলো, এই হিসাবে আমি আসলে তোমাকে অনেক বছর ধরে খুঁজতেছিলাম, যে তুমি হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে কোথায় চলে গেলা, কোন জায়গায় চলে গেলা, এবং এভাবে পালিয়ে যাওয়ার কারণটা কী ছিল। তো বোন তোমার কাছে অনুরোধ, তুমি কিছু মনে করো না, আমি একটু তোমার সাথে খোলাখুলিভাবে কথা বলতে চাই, আসলে কি হয়েছিল, কেন তুমি হঠাৎ করে এইভাবে বাড়ি থেকে পালিয়ে আজকে এত বছর বাড়ির বাইরে, এবং এই যে সন্তান তুমি কোলে নিয়ে আছো, এই সন্তানটার পরিচয় কী, এই সন্তানের বাবাকে, কি হয়েছে? আমি যতদূর জানলাম গ্রামের সবাই বলল তুমি যথেষ্ট নম্র, ভদ্র এবং শিক্ষিত একটা মেয়ে, কারোর সাথে তোমার কোনো ঝামেলা নাই, কিন্তু এই ঘটনা তুমি কিভাবে ঘটাইলা? পরে আমাকে বলে, দেখেন ভাইয়া, তাজুল ভাই আপনি চলে যান, আমি আপনাকে কিছু বলতে পারবো না, এবং আমি আপনার কাছে করজোড়া হাত তুলে অনুরোধ করি, আপনি প্লিজ আর কখনই এখানে আইসেন না, আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে কোনো কিছুই বলতে পারবো না। আমি তখন বললাম, তুমি যদি বলো আমি চলে যাব, আমি তো এখানে থাকতে আসি নাই, আর তোমার সাথে আমার কোনো রকম কিছু নেই যে আমি ওখানে থাকবো, আমি চলে যাব, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি যদি আমাকে সত্যি কথাটা বলতা যে ঘটনাটা কি, তাহলে আমি মনে একটু শান্তি পাইতাম। ও আমাকে বলে, আপনার কাছে অনুরোধ করতেছে, আপনি এখান থেকে চলে যান প্লিজ। তাই আমি বললাম, নুসরাত কিছু মনে করো না, আমি কখনোই কাউকে বলবো না, তুমি যদি আমাকে কোরআন মাথায় দিতে বলো, আমি কোরআন মাথায় নিয়ে বলবো, আমি কাউকে কিছুই বলবো না। ও আমাকে বলে, আসলে আমার সন্তান নিয়ে, আমাকে নিয়ে আপনার এত কৌতূহল কেন? আমি বললাম, বোন রে, আমি এতিম একটা ছেলে, আমার মা থেকেও নাই, বাবা থেকেও নাই, আমি জনম দুঃখী একটা মানুষ, তোমার কাছে অনুরোধ করতেছি, আমার কাছে সত্য কথাটা বলো, আমি সত্য কথাটা শুনে চলে যাব। এরপরেও তখন মেয়ে বাবুটার আমার কোলে দিল, বলে নেন তো বাবুটারে কোলে নেন। আমি তখন কোলে নিছি, নেওয়ার পরে বলে, বাবুর মুখের দিকে তাকিয়ে দেখেন তো বাবুটারে কার মতো লাগে। আমি তখন বললাম, আমি তো বুঝতে পারি না। পরে বলে, ভালো করে তাকিয়ে দেখেন না কার মতো লাগে। আমি বললাম, কার মতো লাগে আমি তো বুঝতে পারতেছি না। ও বলে, আপনার ছোটো ভাইয়ের মতো লাগে না? আমি বললাম, মানে? বলে, দেখেন না আপনার ছোটো ভাই তামিমের মতো লাগে না? আমি তখন বলতেছি, নুসরাত এগুলো তুমি কী বলতেছো, তার মানে এর বাবা কি তামিম? ও তখন চুপ হয়ে গেছে। আমি বললাম, নুসরাত তুমি আমার দিকে তাকাও, আমাকে সত্য কথা বলো, ওর বাবা কি তানিম? পরে আমাকে বলে, হ্যাঁ। আমি বললাম, তো ওর বাবা যদি তানিম হয়ে থাকে, তাহলে তুমি সেদিন কেন বাড়ি থেকে পালিয়ে চলে আসলা? এই সত্য ঘটনাটা তুমি কেন বললা না? কেন তুমি সবার কাছে বললা না যে তানিম তোমার পেটে বাচ্চা দিয়েছে? ও আমাকে বলে, ভাইয়া আপনি যেহেতু এত দূর পর্যন্ত, আমার কেউ না হইয়াও, আমার কোনো আত্মীয় না হইয়া, আমার কোনো কিছু না হইয়াও, যেহেতু আপনি এতদিন পর্যন্ত খবর নেওয়ার জন্য আসছেন, এত অবহেলা অনাজ্ঞা করার পরেও আপনি সত্যটা জানার জন্য এখনও দাঁড়িয়ে আছেন, যার জন্য আমি আপনাকে সত্যটা বলি, আপনি বসেন। পরে আমি বসলাম। বসার পরও আমাকে বলতেছে যে, দেখেন
আমি আপনাদের বাড়িতে যাইতাম, আমি এমনি যাইতাম না, আমি তানিমরে পছন্দ করতাম এবং তানিম আমারে খুব পছন্দ করতো। আমাদের দুজনের মাঝে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক থাকতো এবং ওই প্রেম ভালোবাসার সূত্র ধরে আমি আপনাদের বাড়িতে যাইতাম, আপনাদের বাড়িতে কাজ কাম করতাম। এমন করতে করতে একটা সময় তামিমের সাথে আমার একটা অবৈধ সম্পর্ক হয়। তো তামিম আমাকে বলে ও আমাকে বিয়ে করবে এবং বিয়ে করার কথা বলে ও আমার সাথে এই সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এই ভুল সম্পর্কে যেতে যেতে একটা পর্যায়ে আমি বেবি কনসেপ্ট করে ফেলি। আমার পেটে বাবু আসে, বাবু আসার পরে আমি তখন তানিমরে বললাম যে তানিম তুমি আমার বিয়ে করো। ও তখন আমাকে বলে আমি সবেমাত্র আলেম পরীক্ষা দিয়েছি, আমার বয়স অনেক কম, আমি এই কম বয়সে তোমাকে বিয়ে করে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর এটা যদি আমার বাবা মা জানতে পারে তারা আমাকে মেরে ঘর থেকে বের করে দিবে। আমি তখন বললাম তো আমার পেটের সন্তানও তো বড় হচ্ছে। আপনার ভাই তখন আমাকে বললো যে পেটের সন্তানটা নষ্ট করে ফেলো। আমি তখন বললাম আমি এত বড় পাপ করতে পারবো না, আমি কোনো সন্তানকে হত্যা করার অধিকার আমার নাই, কোনো মানুষকে হত্যা করার অধিকার আমার নাই, আর আমার পেটের সন্তান প্রায় অনেকটা বড় হয়ে গেছে, আমি এর মারতে পারবো না। আপনার ভাই তখন আমাকে সন্তান মারার জন্য উঠে পড়ে লাগছে, আমাকে হুমকি দুমকি দিচ্ছে সন্তান নষ্ট করো, এটা ওইটা। এমন করতে করতে আমি বলছি আমি নষ্ট করবো না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আপনার ভাই আমার আশেপাশের লোকদের কাছে বলে দিয়েছে যে আমার পেটে সন্তান আছে। তা আমি তখন বললাম বারে তাই তো ভালোই কথা। ও যখন আশেপাশের লোকের কাছে বলে দিয়েছে যে তোমার পেটে সন্তান আছে, তাহলে তুমি কেন সবার কাছে বলে দিলা না যে এই সন্তানের বাবা আমার ছোট ভাই তানিম? এটা তুমি বললে না কেন? ও তখন বলে ভাইয়া আসলে কুকুরে কামড় দিলে ওকে ফিরে কামড় দিতে হয় না, যার জন্য আমি কুকুরের কামড় খেয়ে চলে এসেছি দূরে। তার বড় কারণ হচ্ছে আপনার বাবা আমাদের এলাকার খুব সম্মানিত একজন ব্যক্তি এবং আপনাদের গ্রামের ইমামও বটে, আপনাদের মসজিদের ইমাম তিনি। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই মাদ্রাসার বেশ কিছুদিন শিক্ষকও তিনি ছিলেন। আমি আমার জীবনে ততটা বাবার ভালোবাসা পাই নাই, মায়ের ভালোবাসা পাই নাই। আপনাদের বাড়িতে যেতাম, আপনাদের বাড়িতে আসতাম, সেখানে আপনার বাবা আমাকে নিজের মেয়ের মতো আদর করতো, আমাকে নিজের মেয়ের মতো আদর করতো এবং উনি আমাকে এতটাই আদর করতো যে ওনার আদর ভালোবাসা আমি কখনোই ভুলবো না। যে মানুষটা আমাকে এত আদর করতো, এত যত্ন করতে ভালোবাসতো, আমি কি করে সেই মানুষটাকে এরকমভাবে গ্রামের মানুষের চোখে ছোট করে দিব? আমি কি করে গ্রামের মানুষের কাছে বলবো যে এই সন্তানের বাবা তানিম? আর আমি যদি বলিও তাতে কি হবে? আপনার বাবার মান সম্মান নষ্ট হবে, আপনাদের মান সম্মান নষ্ট হবে। তানিম যদি আমাকে বিয়ে না করে, জোর করে যদি তানিমের সাথে কেউ আমাকে বিয়ে দিয়েও দেয়, তবে আমি তো তানিমের সাথে সংসার করতে পারবো না। এজন্য কাউকে কোনো কিছু না বলে ঘুটঘুটে রাতের অন্ধকারে আমি আমার নানু বাড়ি থেকে পালিয়ে আসি। আমি তখন বললাম তুমি কি তোমার নানা নানুর সাথে শেয়ার করো না এই বিষয়টা? ও বলে শেয়ার করেছি। তারা কি জিজ্ঞেস করে না? ও বলে হ্যাঁ তারা জিজ্ঞেস করেছে। আমার সন্তানটা যখন হয় তখনও আমার নানু এসে আমার কাছে ছিল। আমার নানু আমাকে অনেকবারই জিজ্ঞেস করেছিল যে এই সন্তানের বাবাকে, আমি যে সন্তানটা নিলাম, সন্তানের পেটে আমি যে পেটে সন্তান নিলাম এই সন্তানের বাবাকে। নানু আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু বিশ্বাস করেন আমি আমার নানা নানুর কাছেও সত্য কথাটা বলি নাই। আমি তাদেরকে পর্যন্ত বিশ্বাস করে নাই, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করেছি এবং বিশ্বাস করেছি বলে আমি আপনাকে সবগুলো কথা বলেছি। আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে আমি আপনার ভাইয়ের ওই মুখোশ চেহারাটা সবার কাছে আর প্রকাশ করি নাই। আমার ভিতর তখন খুব রাগ উঠে গেল যে আমার ছোটো ভাই এরকম একটা কাজ করলো, এরকম একটা জঘন্য নিকৃষ্ট একটা কাজ করলো। আমি তখন বললাম যে নুসরাত তাহলে তুমি তোমার জীবন ভবিষ্যৎ কী চিন্তা করতেছো? আমাকে বলে কী আর চিন্তা করব, আমার একটা মেয়ে সন্তান আছে, ও একদিন বড় হবে, ওকে বিয়ে শাদী দিব এবং ওই আমার ভবিষ্যৎ। আমি বললাম যে মেয়ের বাবার পরিচয় থাকবে না, বাবা ছাড়া জন্ম হওয়া মেয়েটাকে তুমি এই সমাজে বিয়ে দেবা কেমন করে? ও আমাকে বলে আল্লাহ যেহেতু জন্ম দিয়েছে আল্লাহই তার ব্যবস্থা করবে, পৃথিবীতে বাবা ছাড়া কোনো সন্তান জন্মায় না, বাবা নিয়েই আমার এই সন্তানটা দুনিয়াতে জন্মেছে, সুতরাং আল্লাহ আমার সন্তানের একটা না একটা বিধি ব্যবস্থা করবে, এই নিয়ে আমি খুব বেশি একটা চিন্তা করি না। ওর কথাগুলো শুনে আমার চোখের পানি তখন টপ টপ করতে শুরু হয়েছে। দেখেন কতটা বড় মনের মানুষ হলে এরকমভাবে কথা বলতে পারে। নিজের জীবনটাকে শেষ করে দিয়ে, নিজের জীবনকে তছনছ করে দিয়ে অন্য কারোর সম্মানও এমন করে রক্ষা করেছে। যাই হোক, এভাবে আমি তখন বাড়িতে চলে গেলাম। আমি আর ওর সাথে কথা বাড়াইলাম না, আমি বাড়িতে চলে গেছি। এবং বাড়িতে চলে যাওয়ার পরে এরই মাঝে আমার ছোটো ভাই কিন্তু কলেজেই পড়তো, এরই মাঝে কলেজে পড়তো বলতো ওই সময় একটা চাকরি করতো, ইন্টার পাস করছে, করার পর একটা চাকরিতে ঢুকছে, এলাকাতে চাকরি করতেছে। তো চাকরি করতেছে দেখা একদিন আমাদের এলাকাতে মানে আমাদের বাজারে বৃষ্টি হইতেছে। তো বাজার থেকে মোটামুটি একটু দূরে একটা গাছ আছে, একটা বট গাছ আছে, বট গাছের নিচে একটা মেয়ে ছাতা নিয়ে দাঁড়ায় আছে, ও ছাতা নিয়ে দাঁড়ায় আছে। তো আমি তখন বাজার থেকে ভিজে ভিজে আসতেছিলাম, এটা ওই নুসরাতের সাথে কথা বলার কিছুদিন পরের ঘটনা। আসতেছি, ও তখন কী করে ছাতাটা নিয়ে ওই মেয়েটার দিকে দিয়ে যাচ্ছে, আমার ছোটো ভাই দিয়ে যাচ্ছে এবং মেয়েটার গায়ে
মানে টাচ করার চেষ্টা করতেছে। মেয়েটা যত দূরে যাচ্ছে আমার ছোটো ভাই ঠিক মেয়েটা ততটাই কাছে যাইতেছে মেয়েটার সাথে কথা বলার জন্য। আমার ছোটো ভাই কিন্তু আমাকে দেখতে পায় না। আমি কিন্তু আরেকটা ছাতা নিয়ে বাজার থেকে যাইতেছিলাম। আমি যেহেতু বাড়িতে থাকি না, ঘরে থাকি না, আমার ছোটো ভাইয়ের সাথে আমার সম্পর্কটাও খুব বেশি একটা ভালো না। ওর সাথে আমার সম্পর্কও খুব বেশি একটা ভালো না, ওর সাথে আমি খুব বেশি একটা কথাও বলি না। তো যখন এরকমটা দেখলাম, দেখার পরে আমি তখন ওর কাছে গেলাম, বট গাছের নিচে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে কিরে তামিম এখানে দাঁড়ায় আসোস কেন, বাড়ি যা। আমার বলে আপনি বাড়ি যান। আমি বললাম যে মেয়েটা দাঁড়ায় আছে মেয়েটার বাড়ি কই। বললাম যে বোন তোমার বাড়ি কই। মেয়েটা আমার বলে নিসুন্দপুর। তা আমি বললাম যে নিসুন্দপুর তোমার বাড়ি, তাই এখানে কেন দাঁড়ায় আছে? বলো ভাইয়া গাড়ির জন্য দাঁড়ায় আছি, দেখেন না এই লোকটা আমাকে বিরক্ত করতেছে। আমি কিরে তানিম তোর বিরক্ত করস কেন? পরে বলতেছে কই বিরক্ত করি, এখানে দাঁড়ায় আছে, আপনার কাছে আপনি জানতো। আমি বললাম আরে আমার কাছে আমি যাবো মানে তুই এখানে একটা মেয়েরে বিরক্ত করতেছিস কেন? তোরে কি আব্বা এই জন্য পড়াশোনা করাইছে? আমার আব্বা একজন মসজিদের ইমাম, আমাদের গ্রামে এত মান সম্মান, তুই এই অবস্থার ভিতরে বটগাছের নিচে দাঁড়িয়ে একটা মেয়েরে ইপ্রেজিং করতেছিস? তোরে কি বাবা পড়াশোনা করে এটাই শিখাইছে? তুই কি এটা শিখলি নাকি? কথাটা বলা মাত্রই ও তখন আমার উপরে রেগে যায়, মানে হঠাৎ করে রেগে যায়। রেগেই আমারে বলতেছে যে আপনি এগুলো বলতেছেন কেন, আপনি এইসব কথা বলতেছেন কেন, আমারে বলতেছে। আমি তখন বললাম আরে ভাই তুই আমার উপর রাগ দেখাইতেছস কেন? তুই আমার উপরে রাগ কেন করতেছিস? তুই ভাইয়ার কথা শোন। আমার বলে আমি কি কথা শুনবো? আপনি এখান থেকে যান। একবার যে আমার সাথে একটু খারাপ দুর্ব্যবহার শুরু করলো, যখনই আমার সাথে দুর্ব্যবহার শুরু করলো আমারই তখন খুব রাগ উঠে গেল। কিন্তু তুই আমার সাথে দুর্ব্যবহার করবি কেন? এইরকমভাবে এবার আমি সহ্য করতে না পেরে ওরে আমি এই মানে জীবনের প্রথম ওর গায়ে একটা থাপ্পড় দিয়ে বসি, এবং একটা থাপ্পড় দিলেই পরে ও তখন আমাকে তেড়ে আসে মারার জন্য। এই বৃষ্টির মধ্যে তখন আমার এত পরিমাণে রাগ হয়েছে, আমি এর কলার চাইপা ধরে মারা শুরু করছি, ইচ্ছা মতো মারতেছি আর বলতেছি তোর সাহস তো কম না, তুই নুসরাত মেয়েটার জীবন নষ্ট করলি, ওর পেটে বাচ্চা দিলে, এগুলো বলতেছে ওরে মারতেছে। কিন্তু বাজারে মানুষরা দেখতে পাচ্ছে এখানে মারামারি হইতেছে, বাজার থেকে সবাই তখন দৌড়ে আসছে, দৌড়ে এসে আমাকে একদিকে নিতেছে, ওকে একদিকে নিতেছে, মানে ছুটে দিতেছে, ওরা কেউ ধরে রাখতে পারতেছে না। আমি আর বাড়ির দিকে গেলাম না, আমি যেখানে থাকতাম সেই বাড়িতে গেলাম। রাতের মধ্যে আমার মা আমার মা আমার এই বাড়িতে আসছে, আমি যে বাড়িতে থাকতাম ওইখানে আইসে আমার গালাগালি করতেছে, বাড়ি থেকে বের হো, বাসা থেকে বের হো, তোরে এই করবো, তোরে সেই করবো, তোর এত বড় সাহস হলো কোত্থেকে, তুই আমার ছেলের গায়ে হাত তোলস। পরে আমি বেরিয়ে বললাম মা তুমি যে আমার গালাগালি করতেছো, আমাকে বকাবাধ্য করতেছো, তুমি কি জানো তানিম কি করছে? তুমি কি নুসরাতের ঘটনা জানো? আমার মা তখন বলে আমি কিছুই জানতে চাই না। আমি আমার মায়ের কথা শুনে যেটা বুঝলাম যে নুসরাতের ঘটনা আমার মা পরিপূর্ণভাবে জানে, কারণ আমি নুসরাতের কথাটা যখনই উঠেছে আমার আম্মা তখন এই কথাটাকে স্কিপ করার জন্য, কথাটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাকে আরও বেশি গালাগালি করতেছে। আমি তখন বললাম তুমি আমার কথা শোনো, আমার সাথে গালাগালি করো না, তুমি ঠান্ডা হও, তোমার ছেলে নুসরাতের সাথে কি করেছে, এবং আজকে আমার চোখের সামনে বটগাছের নিচে আরেকটা মেয়ের ও শরীরে পর্যন্ত হাত দিয়ে ফেলে বৃষ্টির সময়, তুমি কি এরকম কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছ? এ বলার পরে মা তখন আমাকে জুতা খুলে পিটাইতে শুরু করলো, এবং মানে একদম অকথ্য ভাষা আমাকে পিটাইতে আছে। সবাই তখন আম্মাকে ধরলো, ধরে এখান থেকে আম্মাকে তখন নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার এই বিষয়টা নিয়ে আমি আর ততটা মাথা ঘামাইলাম না। তার কয়েকটা দিন পরে আমি তখন নুসরাতের জীবন নিয়ে চিন্তা করতেছি, হাই রে এই মেয়েটার তো বাবাও নাই মাও নাই, আমার তো বাবা মা নাই, আমি বুঝতেছি বাবা মা তো আমার আছে, বাট থেকেও তারা নাই, আমার কাছে তারা মৃত। তো সেই বাবা মা ছাড়া যে একটা সন্তানের জীবন কতটা কষ্টের কাটে এটা আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি কখনো এই বাড়িতে কখনো ওই বাড়িতে, এক এক দিন এক এক বাড়িতে আমি খেয়ে না খেয়ে খুব কষ্ট করে আমার জীবন কাটাচ্ছি। একইভাবে নুসরাত তো একটা মেয়ে মানুষ, ওর জীবনটাও তো একইভাবে কাটতেছে, ওরও তো মনে কোনো শান্তি নাই, অন্তরে এক পৃথিবী পরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এই মেয়েটা তার জীবন পাড়ি দিতেছে। ভিতরে তখন খুব কষ্ট কাজ করতেছে, অনেক কষ্ট কাজ করার পরে কয়েকদিন পরে আমি এই মানে নুসরাতকে দেখার জন্য পুনরায় আবারও সে বরিশাল শহরে গেলাম, এবং বরিশাল শহরে যাওয়ার পরে নুসরাতের সাথে আমার দেখা হলো। আমি ওর মেয়েটার জন্য অনেক গিফট এটা ওইটা অনেক কিছু নিয়ে গেলাম, মেয়েটাকে কোলে নিলাম, আদর করলাম, এবং এই মেয়েটাও আমার কোলে আসার পরে মানে অনেকটাই আমার কোলে খুব ভালোভাবে মিশে গেল, আমার সাথে খুব ভালো করে থাকতেছে। তারপরে আমি মাঝে মাঝে 2-3 দিন পর ওইখানে যাই, মেয়ের জন্য এটা ওইটা নিয়ে যাই। এমন করতে করতে হঠাৎ করে আমার ভিতরে এক ধরনের একটা অনুভূতি জেগে গেল। অনুভূতিটা এরকম যে যেহেতু আমার ছোটো ভাই একটা পাপ করেছে, একটা পাপের ফসল জন্ম ছোটো ভাই দিয়েছে, এবং নুসরাত সেই পাপের ফলটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নুসরাতের তো জীবন নাই, এবং ওরে তো আর কখনো কেউ বিয়ে করবে না, ও তো কখনো বিয়েও বসবে না, যেহেতু ওর এরকম একটা ঘটনা আমার ছোটো ভাই ঘটাইছে, আমি নুসরাতকে বিয়ে করব। এই বিষয়টা তখন আমার ভিতরে হঠাৎ করে জেগে উঠলো যে আমি একটা নষ্ট মেয়ের জীবন আমি ভালো করে দিব, এবং যে ঘটনা আমার ভাই ঘটাইছে
যেই মেয়েটারে আমার ভাই এরকমভাবে নষ্ট করেছে, মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে, সেই মেয়েটাকে আমি বিয়ে করে তাকে নিয়ে একটা সংসার করব, এতে অন্তত আমি আল্লাহর কাছে ভালো পাবো। আল্লাহর কাছে ভালো পাবো, আল্লাহ হয়তো আমাকে একটু ভালো দৃষ্টিতে দেখবে বা আল্লাহ হয়তো আমাকে ভালো করবে। মেয়েটা যেহেতু আমার মতো একটা অসহায় মেয়ে ছিল, এই চিন্তা ভাবনা করে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি নুসরাতকে বিয়ে করব। এখন যেহেতু আমার ছোটো ভাইয়ের বউ, হিসাব করলে আমার ছোটো ভাই তাকে বিয়ে করছে, ছোটো ভাইয়ের বাচ্চা তার কোলে আছে, এখন আমি তাকে ডিরেক্টলি কীভাবে প্রস্তাব দিই যে আমি তাকে বিয়ে করব, বা এটা বললো বা সে কী মনে করবে। তো ওই যে সালমা আপা, এর মাঝে কিন্তু আমি অনেকবার সালমা আপার বাসায় গিয়েছি, সরি নাজমা আপা, ওই নাজমা আপার বাসায় গিয়েছি এবং তিনের সাথে আমার সম্পর্কটা মোটামুটি অনেকটাই ভালো। আমি তখন এই সমস্ত ঘটনাগুলো নাজমা আপাকে জানাইলাম যে বোন রে, এই ঘটনা নুসরাতের জীবনে ঘটছে, এখন আমি নুসরাতের একটা সুন্দর জীবন দিতে চাই, আমি নুসরাতকে বিয়ে করে তার সাথে সংসার করতে চাই, আপনি কি বলেন? এভাবে বলার পরে উনি তখন আমাকে বলে, তাহলে তো আপনি এটা ভালো কথাই বললেন, আপনার ছোটো ভাই যে পাপ করছে সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি করতে চান, আপনি নুসরাতকে বিয়ে করে সংসার করবেন, এটা তো ভাই অনেক ভালো একটা কথা। ঠিক আছে ভাই, এই নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি নুসরাতের সাথে কথা বলবো এবং আমি নুসরাতের সাথে কথা বলে সব কিছু আমি ঠিকঠাক করব। এই নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নেই, আপনি অপেক্ষা করেন, আমি সব কিছু ঠিক করে দিব। এইভাবে উনি তখন নুসরাতের সাথে কথা বলছে না বলছে আমি অতটা খুব ক্লিয়ার জানি না। কয়েকদিন পরে আমি তখন নুসরাতকে ডিরেক্টলি আমি নিজেই বললাম যে নুসরাত, তোমাকে কি নাজমা আপু কিছু বলছে? আমারে বলে হ্যাঁ বলছে তো। তাই আমি বললাম যে নাজমা আপু তোমাকে যদি কোনো কিছু বলেই থাকে, তুমি আমারে কোনো কিছু জানাইলা না, কিছু বললা না, চুপচাপ আসো। আমাকে বলে কি বলবো বলেন, কি বলার আছে? আমি তখন বললাম তোমার কি কিছুই বলার নাই? ও বলেন না, আমি আসলে কি বলতে পারি বলেন, এরিমা যেটা কি সম্ভব? আপনার ছোট ভাই এই কাম করছে, আর আপনার ছোট ভাইয়ের বউ আমি হিসাব করলে তো আমি আপনাকে কি বলবো? তেমন ছোটো ভাই তো তোমাকে নিয়ে সংসার করবে না, এবং ছোটো ভাই তো এরকম একটা অপদার্থ টাইপের কাজ করিয়ে ফেলেছে, তো এইসব বাদ দাও, এখন আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি কি বলো? ও তখন বলে ভাইয়া ঠিক আছে, আপনি যদি বলেন আপনি করবেন বা আপনি যদি আপনার ইচ্ছে জাগে তাহলে আমার কোনো আপত্তি নেই। ও তখন রাজি হলো। রাজি হওয়ার পর আমি তখন নাজমা আপার মাধ্যমে, এখানে আরও তার যে মেয়ে বান্ধবীরা ছিল সবার মাধ্যমে আমি তখন নুসরাতকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, আমি নুসরাতকে বিয়ে করলাম। এবং বিয়ে করার পরে আমি তখন গ্রামে গেলাম না, আমি তখন শহরেই সেটেল হয়ে গেলাম, মানে বরিশাল শহরেই নুসরাতকে নিয়ে থাকতেছি, এইখানে ওকে নিয়ে থাকতেছি, একটা বাসা ভাড়া করছি, আমি তখন টুকিটাকি কাজ করি চারিদিকে, ওই দিনমজুরের কাজ টাজ যা পাইতেছি করতেছি, আর নুসরাত তখন ওই বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতো। এমন করতে করতে প্রায় আমি নুসরাতের সাথে 4 মাস ধরে বরিশাল শহরে থাকি। 4 মাস থাকার পরে আমি তখন ওর সাথে কথাবার্তা বলি, এবং নাজমা আপা বাকিরা যারা আছে তারা সবাই মারে বলে আপনি নুসরাতকে নিয়ে বাড়িতে যান, আপনার ছোটো ভাই যেহেতু এরকম একটা অঘটন নুসরাতের সাথে ঘটাইছে, তাহলে আগে পরে আপনার ছোটো ভাই আপনার আব্বা আম্মারে ধইরা তাদেরকে পটাইয়া আপনার আব্বার সমস্ত সয় সম্পত্তি কিন্তু আপনার ছোটো ভাই নিয়ে নেবে, আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে একটা ঘর তোলার ব্যবস্থা করেন। এই সবগুলো মেয়ে তখন আমাকে এই পরামর্শটা দিতেছে। তো আমি যে নুসরাতকে বিয়ে করেছি এটি কিন্তু আমার এলাকার কোনো মানুষ জানে না, আমার এলাকার যত মানুষ আছে বা কেউই কিন্তু বিষয়টা জানে না, আমি খুব গোপনীয়ভাবে বিয়ে করছি এবং গোপনীয়ভাবে ওকে রেখে দিছি। পরে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আমি তখন আমার আব্বা যে মসজিদ, আমার আব্বা তখনও মসজিদে ইমামতি করে, আব্বার মসজিদ একদিন আসরের পরে আমি গিয়ে আব্বার সাথে বসছি। আব্বা তো আমার সাথে খুব বেশি কথা বলে না, ওই যে আমার সৎমা আমার আব্বার কানে কান পরা ঢুকিয়ে দিয়েছে, ওই কান পরা ঢুকানোর পরেই আমার আব্বা মনে করে যে আমার মা যেরকম খারাপ আমিও হয়তো খারাপ, এই জন্য আমার আব্বার আমার সাথে কথা বলে না। পরে আসরের নামাজের পরে আমি তখন আব্বারে নিয়ে বসলাম যে আব্বা আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি একটু বসেন। তো আমার বলে কী কথা বল, মানে উনি আমার সাথে 1 মিনিট বসেও কথা বলতে রাজি না। আমি যে দেখেন আমার তো অনেক বয়স হয়েছে, তো আমি চিন্তা ভাবনা করতেছি আমি বিয়ে শাদী করবো, আপনি কি বলেন? উনি বলে হ্যাঁ ভালো কথা, তোর বয়স হয়েছে তুই বিয়ে করবি, তো এখন কী চাস, আমি কি তোর বিয়ে করাবো নাকি, তুই আমার সন্তান না? আমি তখন বললাম তা আমি বউ নিয়ে উঠবো কই? বলে বউ নিয়ে কই উঠবে তুই জানোস, আমি তোর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। মানে আব্বা আমারে কোনো কথার মূল্যায়ন করলো না, বাবা চলে গেল। আমি আসর পর্যন্ত ওখানে বসে আছি, মানে মাগরিব পর্যন্ত বসে আছে, মাগরিবের নামাজ পড়ছি, পরে এশার নামাজ ওই মসজিদেই পড়লাম, আমাদের মসজিদে এশার নামাজ পড়ার পর আমি বললাম আব্বা আপনি যে চলে যাচ্ছেন আমার তো কোনো কিছু বললেন না, আমি সেই আসরের টাইমে আসছি, মাগরিব গেল এশা গেল, আমি বসে আছি। আমার আব্বা বলে তুই কী চাচ্ছিস আমার কাছে বলতো? আমি বললাম বাবা আমি বিয়ে করব এবং বউ নিয়ে আমি ঘরে উঠবো। আমার আব্বা বলে কোথায় বিয়ে করবি, মেয়ে পছন্দ আছে? আমি বলে আমি বিয়ে করছি, এমনি বলতিস। আমার আব্বা বলে কী বলিস বিয়ে করছিস, কোথায় বিয়ে করছিস? আমি তখন আব্বারে বললাম আব্বা কীভাবে আপনারা বলি, বলতেও তো লজ্জা লাগে, খারাপ লাগে, তা বাধ্য হয়ে আপনার কাছে বলা লাগতেছে, এটা একটা মসজিদ, আল্লাহর পবিত্র ঘর, আপনি জানেন না আপনি মরার পরে আপনি জান্নাতে যাবেন কি না আমার সন্দেহ আছে। আমার আব্বা তখন খুব চোখ লাল লাল টাল করে ফেলল, এটা তুই কী বললি?
আমি মরার পরে জান্নাতে যাব না কেন? আমি এমন কি অন্যায় করেছি? আমি তখন বললাম, আপনি আমার সাথে চিল্লাচিল্লি করেন না, আপনি আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। যদি আপনার কাছে মনে হয় যে আমি কোনো ভুলভাল কথা বলতেছি, মানে বাঞ্ছনিক কথা বলতেছি, তখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, কিন্তু আপনি আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনেন। আমার আব্বা তখন বলে, ঠিক আছে বল, তুই কী বলতে চাস? আমি তখন আব্বার কাছে বিস্তারিত সব কিছু খুলে বললাম যে, আব্বা, এইভাবে নুসরাতকে আমার ছোট ভাই তানিম এইভাবে মেয়েটাকে ঠকাইছে, এবং আমি পরিশেষে আমার এই ছোটো ভাইয়ের পাপ মোচন করার জন্য আমি নুসরাতকে বিয়ে করছি। বাইরে এটা বলা মাত্রে আমার আব্বা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে আব্বা মসজিদ থেকে বেরিয়ে গেছে। মসজিদ থেকে বেরিয়ে জুতা নিয়েছে আমাকে পিটানোর জন্য। তো ভাগ্যিস মসজিদের সামনে কোনো লোক টোক ছিল না, খুব ফাঁকা ছিল। আমি তখন আব্বারে বললাম, আপনি আমাকে জুতা দিয়ে পিটাচ্ছেন কেন? আমার আব্বা বলে, তুই যদি এটা জেনেই থাকিস যে তোর ছোটো ভাই এই মেয়ের সাথে এই ধরনের কাজ করেছে, এরপরে এরকম একটা মেয়েকে তুই কীভাবে বিয়ে করলি? একটা মেয়ে কীভাবে বিয়ে ছাড়া একটা ছেলের সাথে শুয়ে যায়? একটা বাচ্চা তো আর একদিন দুদিনে হয়ে যায় নাই। এই কলঙ্কিত, এই পাপী, এই নিকৃষ্ট মেয়েটার তুই কেমনি বিয়ে করলি? আমি তখন বললাম, আব্বা, তুমি মেয়েটাকে নিকৃষ্ট বলতেছো, পাপী বলতেছো, আমি তোমার সব কথা মানলাম। মেয়েটা নিকৃষ্ট, মেয়েটা পাপী, তবে তোমার ছেলে কি ভালো? আমার আব্বা বলে, পুরুষ মানুষ মোমের মতো, আর নারীরা হচ্ছে আগুনের মতো। আগুনের ছোঁয়া লাগলে মোম গলবেই। এতে আমি আমার ছেলের দোষ একেবারে দেই না তা না, তবে অনেক বেশি দোষ কিন্তু আমার ছেলের নাই। আমি তখন বললাম, বাহ, আপনার মতো বাবা থাকলে তো পৃথিবীতে কোনো সন্তানে দোষী না। আমি তখন বললাম, আমি এখন ওকে বিয়ে করেছি, আপনি কি আমার আপনার বাড়িতে থাকতে দিবেন? আব্বা আমাকে বলে, প্রশ্নই ওঠে না। যেই মেয়ে পেটের বাচ্চা জন্ম দিয়েছে বিয়ে ছাড়া, এবং সেই বাচ্চার বয়স আজকে 3-4 বছর, সেই মেয়েকে আমি বউ হিসেবে আমার ঘরে উঠাবো? এই কথা তুই স্বপ্নও চিন্তা করিস না, এটা আমি কখনোই পারবো না। আমি বললাম, এটা কী ধরনের কথা? আমার আব্বা বলে, তোর তো আমি প্রথম থেকেই দেখতে পারতাম না, তোর সাথে আমি প্রথম থেকেই কথা বলতে চাই নাই। তুই যে আমার কুলাঙ্গার সন্তান এটা আমি প্রথম থেকেই জানতাম, এই জন্য আমি তোর সাথে বেশি একটা কথা বলতে চাই নাই। তবে আজকে তুই আবার প্রমাণ করে দিলি যে তুই আসলেই কুলাঙ্গার। আমি তখন বললাম, আপনি আমার কুলাঙ্গার বলেন আর যাই বলেন, আপনার সন্তানের অপরাধটা আপনি কোনো সময় দেখেন নাই। ছোটোবেলা থেকে তামিম আপনার কাছে কলিজার টুকরা ছিল, তামিম আপনার কাছে অনেক ভালো ছিল, আজও তামিম আপনার কাছে ভালো। আমার আব্বা বলে, তুই আমার বাড়ি থেকে, তুই আমার সামনে থেকে চল, বেরিয়ে যা, সর। আব্বা আমাকে আব্বার সামনে থেকে সরাই দিল। আমি তখন পুনরায় আবারও বরিশাল শহরে চলে গেলাম নুসরাতের কাছে। তা নুসরাত এবং তার বান্ধবীরা পুনরায় আমাকে আবারও বুঝাইতেছে, আরে ভাই, আপনি যে যাইতেছেন না, বা আপনার আব্বা আপনাকে বিদায় করে দিছে, এখন তো আপনি আপনার ভেঙুলের বাসায় ঢিল মেরে আসছেন, এখন তো আপনার আব্বা আপনাকে আরও ঘৃণা করবে, এবং তার যেই সয় সম্পত্তি আছে সবই আপনার ছোটো ভাইয়ের নামে লিখে দিবে। আপনি বাড়িতে আবারও যান। আমি বাড়িতে আবারও গেলাম। আবারও যে আমি আব্বুর সাথে কথা বলতেছি, আব্বা আমাকে দেখতেই পারে না। আমি যখন মসজিদে নামাজ পড়ি, আব্বা আমাকে বলে, তুই এই মসজিদে নামাজ পড়তে আসবি না, আমি তোর ইমাম হয়ে আমি এই মসজিদে ইমামতি করব না, তুই যদি মসজিদে আসিস আমি মসজিদে ইমামতি চাকরি ছেড়ে দিব। আমি তখন বললাম, আব্বা, আমি যে আপনার সন্তান, আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আমার মা না হয়ে অন্যায় করেছে, আমার মা অন্যায় করে আপনাকে ছেড়ে চলে গেছে। আমি যখন স্কুলে যাইতাম না, আমার সৎমা আমাকে স্কুলে যেতে দিত না। আপনি কখনো এটা চিন্তা করছেন? আমার সৎমা কখনো আমাকে ডাইকা খাওয়াইতে কি আপনি কোনো দিন দেখছেন? আপনি কি কোনো দিন দেখছেন আমি স্কুলে যাই না বলে আমার সৎমা আমাকে মারতে? আপনি দেখছেন কোনো দিন? আমার আব্বা তখন চুপ হয়ে গেছে। আমি বললাম, চুপ হলেন কেন আব্বা? আপনি বলেন, আপনি কি এরকম দৃশ্য কখনো দেখেছেন যে আমার সৎমা আমাকে মাইরা স্কুলে পাঠাইছে? কিন্তু তানিমরে তো মাইরা স্কুলে পাঠাইতো। আমার আব্বা তখন হঠাৎ করে বলে, মাইরা স্কুলে পাঠাইতো দেখেই তো আজকে ওর এই অবস্থা। আমি তখন বললাম, কী অবস্থা? আমি কিন্তু তখনও জানতাম না যে তানিমের কী অবস্থা। আমার আব্বা বলে, প্রতিদিন ঘরের মধ্যে নেশা করে। আমি তখন বললাম, আব্বা কী বলেন? ওনা চাকরি করে। আমার আব্বা বলে, ঘোড়ার ডিমে চাকরি, ও ঘরের মধ্যে প্রত্যেক দিন নেশা করে, এবং আমি ঘরেতে গেলেই নেশার গন্ধ পাই। আমি তখন বললাম, বাহ বাবা বাহ। আমার আব্বা বলে, দেখ বাবা, আমার 2টা সন্তানই নষ্ট হলো। আমি একজন ইমাম ছিলাম, মসজিদে ইমামতি করেছি দীর্ঘ বৎসর, গ্রামের মানুষকে নামাজ পড়িয়েছি। আমি জানি না আমার অন্যায়টা কী ছিল, আমার অপরাধটা কী ছিল, কেন আমার 2টা সন্তান এভাবে তাদের জীবন শেষ করে দিল। তো যাই হোক, আমি কোনো কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলি, আমি আমার বাড়িতে তোকে উঠাইতে পারবো না, আমার একটা মান সম্মান আছে, আমার সমাজে মানুষকে মুখ দেখাইতে পারবো না, আমি তোরে আমার বাড়িতে উঠাবো না। তবে আমি চাইলে গোলার ওইদিকে তোরে আমি একটা ঘর উঠানোর ব্যবস্থা করে দিব। তো গোলায় আমাদের জায়গা আছে, গোলায় মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেক দূরে পরিত্যক্ত জায়গা গোলাও। এই গোলাইয়ের ভিতরে আমার আব্বা তখন আমার বলে আমার ঘর উঠাই দিবে। তাই আমি বললাম, ঠিক আছে, আপনি যদি আমার গোলায় ঘর উঠাই দেন, তা আমার গোলায় ঘর উঠে দেন, আমি গোলায় থাকবো। আমার আব্বা তখন করলো কি, আমাকে গোলাইতে মাটি টাটি পালাই ওইখানে ঘর উঠাই দিতে আসে। তো মা জিজ্ঞেস করে, তুমি ওখানে ঘর উঠাও কেন, কী হয়েছে? আমি তখন আব্বার সাথে কাজ করি,
আব্বা কিছুই বলে না, মাকে কোনো কিছু বলে না। আমি আর আব্বা মিলে তখন কাজ করলাম, বদিল্লা রাখলা বদলা রেখা আমি তখন মোটামুটি ঘর ভিটা করে ওইখানে আমি তখন উপরে টিন আর চারপাশে বেড়া দিয়ে কোনো রকমের একটা ঘর তৈরি করলাম। ঘর তৈরি করার পরে আমার আব্বা তখন বলে, এভাবে তো হঠাৎ করে এসে ঘরে ঢুকে যাবে, লোকেও তো খারাপ বলবে, আমি কি করবো, আমার তো মান সম্মান আর কিছু রইলো না। তো ঠিক আছে, যা হবার তা হয়েছে, তুই মেয়ে নানা নানিরে বইলা বিয়ে করে সুন্দর করে বউ নিয়ে ঘরে আয়। কিন্তু আমি এর মধ্যে থাকতে পারবো না, আমি সব কিছুতে আমি নারাজ থাকবো, আমি এটার মধ্যে নাই, তুই আমারে ডাকিস না, এবং আমি যে তোকে সাহায্য সহযোগিতা করতেছি বা আমি যে তোকে ঘর করে দিয়েছি, আমি যে থাকবি, এগুলো তুই আমার কাউকে বলিস না। আমার যে আব্বা ঠিক আছে। পরে আমি হঠাৎ করে কয়েকদিন পরেই নুসরাতের নানা নানিকে নিয়ে, নুসরাতের এক মামারে নিয়ে আমি তখন হঠাৎ করে আমি বাড়িতে উঠছি, মানে আমার বাড়িতে আমি উঠছি, যেই ঘর আব্বা বানাই দিছে। এবার আস্তে আস্তে গ্রামের মানুষের ভিতরে কথা ছড়াই যাইতেছে, গ্রামের সবাই আলোচনা সমালোচনা করতেছে। ওই বললাম না যে গ্রামের যে অবস্থা, সবাই মিলে সমালোচনার জ্বর উঠিয়ে দিল যে আমি হঠাৎ বিয়ে করে বউ নিয়ে আসছি, এবং সেই বউ নুসরাত। সবাই তখন নুসরাতকে দেখার জন্য আসে, মনে হয় জঙ্গলার একটা চিড়িয়াখানার একটা জন্তু জানোয়ার আসছে, যাকে দেখার জন্য গ্রামের মানুষ পুরো হুমড়ি খেয়ে পড়ছে নুসরাতকে দেখার জন্য। তো কী আর বলবো এই গ্রামের কথা বলার মতো আমার আর কোনো ভাষা নাই। তো যাই হোক, এমনভাবে আমি তখন আবারও মাঠে ঘাটে কাজ করতেছি, আমাদের সাথে কেউ কিন্তু কথা বলে না। এবং গোসলার ওই জায়গাটা এরকম একটা জায়গায় ছিল, গোলার ওই জায়গাটা এরকম একটা জায়গায় ছিল যেটা মোটামুটি অনেকটা দূরে, মানে বাড়ি থেকে অনেক দূরে। আর ওইখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, চারপাশে টিন দিয়ে আমি তখন বাউন্ডারি করে বাড়িটা বানাইছি। তো সেখানে আমি আমার বউ নুসরাত এবং আমার সন্তানটাকে নিয়ে আছি। এরকম করে এই বাড়িতে আমার এই সন্তানটাকে রাখার পরে, আমার মেয়েটাকে রাখার পরে, আমার মেয়েটা রাতের বেলায় চিৎকার করে কাঁদতো। এই রাতের বেলায় চিৎকার করে কাঁদতো, মানে প্রচুর কাঁদতো। ঘটনা কীরকম করে মেয়ে কাঁদে কেন, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তাররা কোনো কিছু ধরতে পারে না। পরে কবিরাজের কাছে নিয়ে গেলে পরে কবিরাজ বলে, আমি যে গোসলাতে ঘরটা বানিয়েছি গোলাইতে, ওই গোলাইতে নাকি জিনেদের আখড়া ছিল। আমি জিনেদের স্থাব্য নষ্ট করেছি, থাকার জায়গা নষ্ট করে আমি এখানে থাকতেছি, এই জন্য জিনেরা আমার সন্তানটার উপরে মানে আকৃষ্ট হয়ে গেছে, আমার সন্তানের ক্ষতি করতেছে। তো তাবিজ তোমার অনেক কিছুই দিয়েছি, কিন্তু কোনোভাবে কাজ হয়নি। 3 মাসের মাথায় আমার মেয়েটা মারা যায়। 3 মাসের মাথায় মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার মধ্যে তখন মেয়েটারে মাটি দিই। তখন আমার নানি শাশুড়ি আমার কাছে এসে থাকতো, আমার বউয়ের কাছে এসে থাকতো, এবং আমার বউকে তিনি অনেক আদর করতো। আমার বউর কাছে এসে থাকতেছে, আমার বউকে দেখভাল করতেছে, করতেছে। তো আমি তখন একেবারেই মানে মাঠে ঘাটে কাজ করি, এভাবে তো আসলে সংসার চলতে পারে না। পরে ওর নানি হঠাৎ করে ওর নানারে বলল যে নাতিন জামাইটার একটা লাইন করে দাও, ওর বাবা তোরে কোনো কিছুই দিল না, বাবা তোর সাথে কথাও বলে না, তুমি নাতিন যাবার জন্য কিছু একটা করো। পরে ওর নানা তখন করলো কি, ওদের যে সম্পত্তি ছিল, সম্পত্তির কিছুটা অংশ এই নুসরাতকে দিল, মানে নুসরাতকে দিল বলতে আমাকে দিল। এটা আমাকে কেন সম্পত্তি দিল, এই নিয়ে নুসরাতের মামার সাথে নুসরাতের অনেক বিরোধ লেগে গেল, যে কেন আমার নামে সম্পত্তি দিল, নুসরাতের মা নাই, নুসরাতের বাবা নাই, তাহলে সেখানে নুসরাতকে তারা কোলেপিটি করে মানুষ করছে, নুসরাত একটা অপকর্ম করছে, এরপর এরকম অপকর্ম করা একটা মেয়েকে কেন সম্পদ দিতে হবে। মানে ওর নানা মোটামুটিভাবে যতটুকু খারাপভাবে হওয়া দরকার আর কি, ওর মামার সাথে ওর মামারা খুব খারাপ ব্যবহার শুরু করলো, যে আব্বা এটা চরম লেভেলের অন্যায় করছে, আব্বা এটা অপরাধ করছে, এবং আব্বার কাছ থেকে আমরা এটা আশা করি নাই। মানে খুবভাবে ওর নানাকে মোটামুটিভাবে খুব অপদস্থ ভাষায় ওর মামারা কথাবার্তা বলতেছে। তা আমি তখন আমার মতো করেই পড়ে আছি যে ঠিক আছে, দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত কি হয়, আমি এটার অপেক্ষায় আছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নুসরাত আমারে বলে, একটা কাজ করো, তুমি জায়গাটা বিক্রি করে এখান থেকে চলে যাও, আমার মামারা জায়গাটা হয়তো আবার দখলে নিয়ে নিবে, আমার নানা শারীরিক অবস্থা ভালো না, তুমি জায়গাটা বিক্রি করে তুমি বিদেশ চলে যাও। আমি তখন বললাম যে আমি বিদেশ চলে গেলে তোমার কি অবস্থা হবে। ওই সময় পর্যন্ত কিন্তু আমার ছোটো ভাই তানিম কিন্তু এই মদ খাইতে আসে, গাঞ্জা খাইতে আসে, রাস্তায় ঘুরতে আসে, চাকরি একটা করতো, এটাও ছেড়ে দিছে। আমার আব্বার টাকা আছে, আব্বার টাকা বসে বসে খাইতেছে। পরে আমি নুসরাতের নানির সাথে কথা বললাম, নুসরাতের নানি আমাকে একই পরামর্শ দিল যে আমার ছেলেগুলো খুব একটা ভালো না নাতিন জামাই, তুমি বিদেশে চলে যাও, তুমি বিদেশ চলে যাও, জমিগুলো বিক্রি করে বিদেশে চলে যাও, আমি আসি, আল্লাহ আমাকে হয়তো তুমি যেরকম বাঁচায় রাখছে, আমি নুসরাতকে দেখভাল করবো, আমি নুসরাতকে দেখবো, তুমি চিন্তা করো না। আমি যে নানি ঠিক আছে। এই নানির উপরে ডিপেন্ড করে আমি তখন আস্তে আস্তে করে পাসপোর্ট করলাম, পাসপোর্ট করে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, ভিসাও হলো পরে আমি তখন জায়গাগুলো বিক্রি করে দিলাম। নুসরাতের এই নানা আমার নামে যে জায়গাগুলো দিছে, মানে নুসরাতের নামে যে জায়গাগুলো দিল, এই জায়গা সম্পত্তিগুলো আমি তখন বিক্রি করলাম। বিক্রি করার পরে মোটামুটি অনেক টাকা তখন আমার কাছে জমা হলো। সেই টাকাগুলো দিয়ে আমি তখন আল্লাহর পবিত্র দেশ সৌদির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সৌদির বিষয়, আমি সৌদিতে গেলাম, এবং যাওয়ার পর আমি খুব ভালো একটা কাজও পাইলাম। যেই কাজের কথা আমাকে দেশ থেকে বলা হয়েছে, এই কাজটাই কিন্তু আমি এসে পাইছি।
তো কাজ টাজ করতেছি, ভালোই আছি, নুসরাতের সাথে মাঝে মাঝে ফোনে কথা বলতেছে। কিন্তু আমি আসার প্রায় 1.5 মাসের মাথায়, 1.5 থেকে 2 মাসের মাথায় নুসরাতের নানা মারা যায়। উনি আমার জন্য অনেক কষ্ট করছে, নিজের বাবা আমার জন্য এত কিছু করে নাই, উনি যা করছে। তো উনি মারা গেছে পরে আমার মনটা তখন পরিপূর্ণভাবে ভেঙে গেছে, অনেক কষ্ট পাইছি। এইভাবে প্রায় 1 থেকে 1 বছর এরকম হবে, 1 বছর 2-1 মাস হবে, এরকম একটা সময়ে হঠাৎ করে নুসরাতের নানিটাও মারা গেল, যার সাথে নুসরাত থাকতো। এবং ওই নানির সাথে নুসরাতের খুব মধুর সম্পর্ক ছিল, নানি ওকে দেখভাল করতো, নানির সাথেই থাকতো। তো এই নুসরাতের নানিটা মারা যাওয়ার পরে আমি তখন নুসরাতকে বলি, তুমি এরকম একলা একটা বাড়িতে কিভাবে থাকবা? আমাকে বলে, আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই বাড়িতে আমি না থাকলে সমস্যা হবে, বাড়িঘর মানুষ দখল করে নিয়ে যাবে, আমি কি করব? তাই না, আমি তখন আমার মারে ফোন দিলাম যে, মা দেখো, যা হবার তা তো হয়েছে, এখন তো আমি বিদেশে আছি, তুমি মাঝে মাঝে একটু ওর কাছে যাও, ও একা বাড়িতে থাকে, এটা ভালো দেখে না, খারাপ দেখা যায়, ওর কাছে তুমি মাঝে মাঝে যাও, ওর পাশে তুমি থাকো। এরকম করে আমার আম্মা তখন কী করতো, নুসরাতের কাছে যাইতো এবং নুসরাতের কাছে মাঝে মাঝে এসে থাকতো, নুসরাতকে দেখাশোনা করতো, নুসরাতের সুখে দুঃখে বা নুসরাতকে সবসময় আমার আম্মা সাপোর্ট করতো, ভালোভাবে সাপোর্ট করতো। নুসরাতের সাথে ভালোভাবে আমার আম্মা আছে। এইভাবে দিন রাতগুলো কাটতেছে। একটা পর্যায়ে এইভাবে প্রায় আমি 2 বছরেরও বেশি সময় ধরে তখন সৌদি আরবে, 2-2.5 বছরের মাথায় নুসরাত তখন আমাকে বলতেছে যে, তোমার আম্মার সাথে তোমার ছোটো ভাই আমাদের বাড়িতে আসে, ও তো আমার এক হিসাবে আমার স্বামী ছিল, ও আমার সাথে এখন একটু খারাপভাবে হচ্ছে, আমার এই পরে ইঙ্গিত দেয়, আমার সাথে খারাপ কিছু করতে চায়। আমি তখন মারে খুব বকাবাধ্য করলাম, গালাগালি করলাম, মা তুমি আসো ভালো কথা, কিন্তু তামিম যাতে আমার ঘরের বিরুদ্ধে না আসে, তামিম যাতে আমার ঘরের মধ্যে না আসে। আমার মা তখন আমার বলে, বাবা রে, আমি বললে তো বিশ্বাস করবি না, এটা প্রায় 3 বছর পরের কথা আমি বলতেছি, আমি সৌদিতে 3 বছর থাকার পরে, তুই তো আমার কথা বিশ্বাস করবি না, তুই তো আমার কথা আমলে নিবি না। আমার আম্মা বলতেছে, কিন্তু তোর বউয়ের পেটে কিন্তু বাচ্চা আছে। আমি কিন্তু তখন 3 বছর সৌদি আরবে। আমি তখন বললাম যে, মা এটা তুমি কী কথা বলো, নুসরাতের পেটে বাচ্চা আছে মানে তুমি কি পাগল হইছো? মা আমারে বলে, বাবা রে, এই মেয়েটা যদি ভালো হইতো, মেয়েটা যদি চরিত্রবান হইতো, মেয়েটা যদি ধার্মিক হইতো, তাহলে বিয়ের আগে কোনো দিন কোনো মেয়ে অন্য কোনো পুরুষের সাথে শোয়, তুই আমারে বল। আমি তখন বললাম, কি বললা তুমি এটা? মা বলে, বল না, বিয়ের আগে কোনো দিন কোনো মেয়ে অন্য কোনো পুরুষের সাথে শোয়? আমি বললাম, আমার ভাই তো তাকে ভালোবাসান। আমার আম্মা বলে, যতই ভালোবাসা হোক, যতই কিছু হোক, একটা চরিত্রবান মেয়ে বিয়ের আগে কখনোই তার জীবন থাকতে কোনো ছেলেকে তার ইজ্জত দিবে না। যেহেতু বিয়ের আগে মেয়েটা ইজ্জত দিয়েই দিল, তার পেটে বাচ্চাই হইল, এই মেয়েটাকে তুই ভালো বলবি কেমন করে? আমি তখন বললাম, মা আমাদের মান সম্মানের কথা চিন্তা করে নুসরাত কিন্তু গ্রাম থেকে পালায় গেছে। আমার মা বলে, গ্রাম থেকে না পালাইয়ে করবেটা কি? এই মেয়েটা যদি 10 জনের সামনে বলতো যে তানিম ওর পেটে বাচ্চা দিছে, বিয়ে ছাড়া তানিমকে ওরে কেউ মেনে নিত, আর ওকে তো সবাই জুতো দিয়ে পিঠে গ্রাম থেকে বিদায় করতো। যদি বিয়ে ছাড়া তানিমের সাথে সম্পর্ক করলি কেমনে? মেয়ে যে পালাইছে, মেয়ে খুব কৌশল করিয়ে পালায় গেছে, এবং ছলে বলে কৌশলে, খুব কৌশল করে তোর সংসারে আবারও ঢুকছে, তোরে বিয়ে করছে, তোর সাথে মিশা এই মেয়ে এখনও বিভিন্ন ধরনের ছেলের সাথে তার অপকর্ম আছে। আমি অনেক দিন ধরে দেখেছি বিভিন্ন ছেলের সাথে তার অপকর্ম, এবং বিভিন্ন ছেলেরা তোর বাড়িতে আসে যায়, এবং আমি যে যাই আমি অনেক কিছুই দেখতে পাই। তোর ছোটো ভাইগুলো দেখা মানুষদেরকে বকাবাধ্য করে, গালাগালি করে, যাতে এই বাড়িতে না আসে, এটা তোর বউ সহ্য করতে পারে না, যার জন্য তোর ছোটো ভাইয়ের সাথে তোর একটা দ্বন্দ্ব লাগাই দিছে। আমার কথাগুলো তখন আমার মাথার মধ্যে খুব ভালো করেই ঢুকলো যে আসলে আমার আম্মা যা বলছে, আমার কথা তো মনে হয় সত্য, তা না হলে এরকম ঘটনা ঘটলো কেন? এরকম ঘটনা তাহলে ঘটলো কেন? আমি তখন আর কোনো কিছুই বললাম না। কোনো কিছু না বলে আমি তখন, আমার আম্মা বলে, তুই আমার কথা বিশ্বাস করবি না তো, আশেপাশের অনেক মহিলারা আছে, তাদের সাথে ফোনে যোগাযোগ কর, তোর বউয়ের পেট আগের মতো আছে কি না তাদের সাথে বল, তোর বউর রিসেন্ট বাচ্চা হবে এবং সেই বাচ্চা নষ্ট করার জন্য হসপিটালেও দৌড়াদৌড়ি করতেছে। আমি তোকে একটা নার্সের নাম্বার দিলাম, তুই নার্সের সাথে কথা বলে জিজ্ঞেস কর, ওই নার্সের কাছেও তোর বউ গেছে বাচ্চা নষ্ট করার জন্য। এবং আশেপাশে 2-1টা চাচি আম্মা, জিডি আম্মার সাথে কথা বললাম, তারাও একই কথা বললো, আমার বউয়ের পেটে মনে হয় যেন বাচ্চা আছে, আমার বউয়ের পেট অনেক বড় হয়ে গেছে, সবাই দেখলে বুঝে। এবং অনেক মহিলারাই বলতেছে আমার বাড়িতে নাকি মানে অনেক ছেলে মেয়েরা আসা যাওয়া করতো, অনেক ছেলেরা আসতো, ও যে বরিশালে থাকতো, বরিশালে থাকা অবস্থায় মানে বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতো, সেখানকার অনেক ছেলে এই বাড়িতে আসে যায়, এই ধরনের কথাবার্তা মানুষ আমাকে বলল। এবং মানুষের মুখের ওই কান পড়াগুলো শোনার পরে আমার ভিতরটাও তখন খুবভাবে হচ্ছে, আমিও রেগে ফুঁসে একদম রাগান্বিত হয়ে গেলাম যে ও সম্ভবত এগুলো করে।
এলে যদি না করবে তাহলে 10 জনে আর সবাই তো ওর সম্বন্ধে খারাপ বলবে না। তা যেহেতু সবাই ওর সম্বন্ধে খারাপ বলতেছে, তার মানে ওই সমস্ত কিছু ও করে। রাগে তখন আমার পুরো শরীরটা ফেটে যাচ্ছে যে এই কামটা ও কীভাবে করলো, এই কাজটা ও কীভাবে করতে পারলো। ও একটাবার চিন্তা করলো না, একটাবার ভাবলো না, এই কাজটা করার আগে কি ওর একটাবার মাথার মধ্যে আসলো না যে আমি এটা কী করতেছি, কার সাথে করতেছি, কেন করতেছি। প্রচণ্ড রকমের রাগ এবং ক্ষোভ নিয়ে আমি তখন আন্নুর সাথে খুব বেশি একটা কথা বলি না। ও ফোন দিলে কথা বলি না, এবং আমি ওকে একদিন প্রচুরভাবে গালাগালি করি যে আমার বাপ মায়, আমার মা, আমার বাবার সবার মুখে চুমকালি মেখে আমি তোর বিয়ে করছি, তুই যদি এতই ভালো হবি, তুই আমার ছোটো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক করলি কেন, কেন করলি তুই এত ভালো হলি। এরকম করে আমি নুসরাতের উপরে খুবভাবে খেপে যাই। ওর সাথে কথা বলি না দীর্ঘ প্রায় 4-5 মাসের মতো হয়ে যায়। 4-5 মাস আমি ওর সাথে টোটালি কোনো কথা বলি না, আমি ওর কাছ থেকে দূরে দূরে থাকতেছি, ওর সামনে যাই না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে বেশ অনেকগুলো দিন এখানে কেটে গেল, প্রায় 8-9 মাসের মতো কেটে গেল। এই মাঝে মাঝে কথা হয়, আমি ওর কোনো কথাই শুনি না, কিন্তু ওকে আমি বকাবাধ্য করে গালাগালি করি। 8-9 মাস পরে একদিন সকালবেলা, মানে বাংলাদেশের সকালবেলা বলতে ভোর রাতে বাংলাদেশের, আমার মা আমারে কল দিতেছে বারবার, আমার এই ইমো নাম্বারে বারবার কল দিতেছে। তো বারবার যখন আম্মু কল দিতেছে আমি তখন কলটা রিসিভ করছি। মা কী হয়েছে? মা বলে বাবা রে সর্বনাশ হয়ে গেছে। আমি কি সর্বনাশ হয়েছে? মা বলে তোর বাড়ির দিকে আগুন জ্বলতেছে, আগুন দেখা যাচ্ছে। আমি যে কী বলেন মা, আমার বাড়িটা ছিল একদম আলাদা একটা বাড়ি, আশেপাশে কোনো বাড়িঘর না, একেবারে নির্জন একটা জায়গায় গোলার ভিতরে। তাই বললাম কী বলো আগুন ধরছে? মা বলে আগুন ধরছে, মনে হয় তোর বউয়ের বাড়িতে আগুন লাগাই দিয়া পালাইছে, তোর সংসার ছেড়ে পালাইছে। ও কিন্তু আমার বারবার বলতো যে আমি আগুন লাগাই দিয়ে, এই সংসারে আগুন লাগাই দিয়ে আমি সংসার থেকে পালাই যাবো, এই সংসার ছেড়ে আমি, এগুলো আমাকে বলতাম। আমি মা তাড়াতাড়ি যাও তো, আমার ঘরে অনেক টার্নিচার আছে, মনে হয় সব কিছু ধ্বংস হয়ে গেছে। তা আমার আম্মা তখন চিৎকার দিল, যেহেতু বাড়িটা একদম আলাদা একটা জায়গায় ছিল, তো সেখানে আসলে ওই আশেপাশে আগুন লাগলে যে কেউ যেয়ে নিভাবে বা ওরকম পরিস্থিতি নাই। তো সবাই তখন গেছে, মোটামুটি আমার চিৎকার শুনে আমি আম্মার সাথে কথাই বলতেছি, সবাই গিয়ে টিয়া দেখতেছে, তখন আগুন একদম মানে প্রায় নিভে যাওয়ার মতো অবস্থা, একদম সব কিছু পুরো ছাই হয়ে গেছে, ঘরটাও ভেঙে পড়ে গেছে, ঘরটাও উত হয়ে পড়ে আছে, ভেঙে গেছে। তখন সবাই মিলে চারদিক থেকে আসতেছে, আগুন নিভাইতেছে, আগুন নিভাইতে ভিতরে ওরা তখন ঢুকলো, মানে ঘরটা ঢুকলো, এবং ভিতরে ঢুকানোর পরে জ্বলন্ত কয়লা পেল, মানে আমার বউ ভিতরে পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। আমার আম্মা চিৎকার করে বলতেছে বাবারে তোর বউ তো পুড়ে গেছে, নুসরাত তো পুড়ে গেছে, ওর তো একদম কয়লা হয়ে গেছে পুইরা, হাড্ডিগুলো দেখা যাচ্ছে, মাংসগুলো সরে গেছে মানে শরীর থেকে। আমি কি বলবো আসলে, আগুন যে কখন লাগছে আমার আম্মা বলতেও পারে না, এবং কেউ বলতে পারে না। আগুন লেগে আগুন নিভে গেছে, মানে প্রায় 3 ভাগের 2 ভাগ আগুন নিভে গেছে, এমন একটা অবস্থা। আমি তখন কান্নাকাটি করতেছি যে আম্মা এটা কীভাবে হলো। আমার আম্মা বলে আমি তো বলতে পারি না, হয়তো কারোর সাথে আকাম কুকাম করছে, কেউ রাগ করে আগুন লাগাই দিয়ে গেছে, নাহলে তো এরকম হয় না, দাফন কাফনের ব্যবস্থা করো। আমার আম্মা তখন দাফন কাফনের ব্যবস্থা করবে সকালবেলা, আমার আম্মা তখন দাফন কাফন করবে, ওর দাফন কাফনের ব্যবস্থা করবে। এরই মাঝে দাফন কাফনও হয়ে গেল দুপুরের দিকে, মানে দাফন কাফন বলতে যতটুকু কয়লা অঙ্গার ছিল শরীরের অংশ বিশেষ, এগুলোকে কোনো রকমের কাঁচায়া টাছে খুবভাবে করে প্লাস্টিকের পলিথিনের ব্যাগে ভরে কোনো রকমে ওরা দাফন করলো। করার পরেই ওই দিনই বিকালবেলা আমার আম্মা কিন্তু আমার কাছে বলে না, আমি পাশের বাড়ির কোনো একটা মানুষের মুখে শুনতে পাই যে আমার ছোটো ভাই নাকি পাওয়া যাচ্ছে না, আমার ছোটো ভাই নাকি বাড়িতে নাই। তখন আমার হঠাৎ করে মনে হলো, না জানি আমার মা আমার সাথে বেইমানি করছে, আমার ছোটো ভাই না জানি আমার বউরে ঘরের ভিতর রেখা আগুন লাগাই দিয়ে আমার ছোটো ভাই বাড়ি থেকে পালায়ে গেছে। আমি তখন A-B সব কিছু মিলে বুঝলাম যে আমার ছোটো ভাই আমার বউয়ের ঘরে আগুন লাগাই দিচ্ছে, আগুন লাগাই দিয়ে আমার ছোটো ভাই আমার বউরে পুড়ে ফেলছে। এই ঘটনার 10-15 দিন পরে আমি তখন বাড়িতে আসছি ছুটিতে। আসার পরে আমি পোলাপাইনকে জিজ্ঞেস করলাম, যারা ওখানে ওই দিন সন্ধ্যা রাতে ওইখানে আমাদের এলাকার অনেক পোলাপাইনি পিকনিক করছে, তো পিকনিক করার অবস্থায় আমাদেরকে জিজ্ঞেস করলাম, বলে ভাই আমরা তো পিকনিক করছি, আপনার বউ ঘরেই ছিল, ঘরের মধ্যে কেউ আসে নাই। তা আমি বললাম যে আমার পোলাপাইনি পিকনিক করছে, আমার বউ যদি ঘরে থাকে তাহলে অবশ্যই আমার বউয়ের ঘরের ভিতরে রেখে আমার ছোটো ভাই আগুন লাগাই দিয়েছে, আগুন লাগাই দিয়ে ছোটো ভাই বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি ডিরেক্টলি গিয়ে আমার ছোটো ভাই নামে একটা হত্যা মামলা দায়ের করে আমাদের থানায়, এবং এটি নিয়ে তখন ইনকোয়ারি শুরু হয়। হত্যা মামলা দায়ের করে কিন্তু ওভাবেই আমি কোনো কিছুই করতে পারি না। হত্যা মামলাটা দায়ের করার পরে 2 দিন পরেই আমার এই পরিবার থেকে আমার আব্বা আমাকে প্রেশার দিতে শুরু করছে, আম্মা আমারে প্রেশার দিতে শুরু করছে
যে তুই এটা কেন করলি, কেন আমাদেরকে বদনামের ভাগী করলি, আমার বাবা বলে আমি গ্রামের একজন সম্মানিত মানুষ, আমার বাড়িতে পুলিশ আসবে, আমার মান সম্মান থাকবে না। এই 2 থেকে 3 দিন পরে আমি এবার নিজেই থানায় গিয়ে মামলাটা উঠিয়ে ফেলি। মামলাটা উঠানোর পর আমার ছোটো ভাইকে আর পাওয়া যাচ্ছে না। ছোটো ভাইকে পাওয়া যাচ্ছে না, ছোটো ভাই কোথায় না কোথায় চলে গেছে। এবং আমিও তখন আস্তে আস্তে মানুষের মুখে শুনতেছি যে আমার বউকে নাকি আমার ছোটো ভাই অনেক বিরক্ত করতো, আমার বউকে অনেক জ্বালাইতো। এবং আমি যেগুলো আমার মায়ের মুখে শুনেছিলাম এগুলো সবই মিথ্যা কথা ছিল। আসলে মূল সত্য ছিল আমার বউকে আমার ছোটো ভাই প্রচুর বিরক্ত করতো, নেশা করে আমার বাড়িতে যাইতো, গিয়ে আমার বউর ইজ্জত হনন করার জন্য চেষ্টা করতো, আমার বউকে দর্শন করার চেষ্টা করতো। এইরকম পর্যন্ত এলাকার লোকজন আমার কাছে রিপোর্ট দিল, আমি জানতে পারলাম। তো মারে আমি খুব খুবভাবে গালাগালি করে আমি বললাম যে আমি এই দেশে আর কখনোই আসবো না। আমার আম্মা বলে আমার এক ছেলে কোথায় চলে গেছে, ওরে পাই না, তার উপরে তুই যদি এরকম করি তাহলে বাবা কেমন করে হবে, তুই যাইস না, তুই ঘর বাড়ি ছেড়ে যাইস না। বললাম না, আমি এই ঘরে থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমার বউকে তোমরা আগুনে পুড়ে মারছো আর আমার ছোটো ভাইয়ের বিচার হয় নাই, সেই বাড়িতে আমি থাকবো না। আমি প্রায় মাসখানিকের মতো থাকার পর আমি পুনরায় আবারও সৌদি আরবে চলে আসি। এবং সৌদি আসার পর আমি আমার আব্বা আম্মার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিই। বাড়িতে কোনো ফোন করি না এবং এলাকার কোনো লোকজনের সাথে আমি কোনো রকমই টোটালি কথা বলি না। আমার যে মোবাইলটা ছিল এই মোবাইলটা পর্যন্ত আমি বাড়িতে রেখে চলে আসি। নতুন একটা মোবাইল কিনি, নতুন একটা সিম কিনি, কারোর সাথেই কোনো যোগাযোগ নাই। এবং আমি নিশ্চিত যে আমার বউকে আমার ছোটো ভাই পুরাই ফেলছে। আমি তখন আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে হাত তুলে যে আল্লাহ আমার বউকে তুমি জান্নাত দান করো, আমার বউ যেন জান্নাতে থাকে, আমার বউ যদি কোনো পাপ করেও থাকে আল্লাহ তুমি আমার বউকে মাফ করে দিও, আমার বউকে তুমি জান্নাত দান করো। আমি আল্লাহর কাছে হাত তুলে আমার বউর জন্য কান্নাকাটি করি। এইভাবে আমার জীবন থেকে প্রায় 5টা বছর মতো কেটে যায়। যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে কাজ করতেছি, টাকা ইনকাম করতেছি, মানে কোনো না কোনোভাবে আমার আর কোনো কিছুর মধ্যেই নাই। আমি ওইভাবেই পড়ে আসছি। প্রায় 5টা বছর আমার জীবন থেকে কেটে গেছে। 5 বছর কেটে গেল। 5 বছর পরে একদিন আমি তখন একটা বাসায় ড্রাইভিং করতাম, মানে কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে একটা বাসায় ড্রাইভিং করতাম, হাউস ড্রাইভার ছিলাম। তো আমি তখন সৌদিয়ান যে সৌদির বাসায় ছিলাম সেই সৌদি তার বউ তার মেয়েদেরকে নিয়ে আমরা থাকতাম হচ্ছে মক্কা, আমরা মদিনাতে গেছি। মদিনা শরীফে আমার সৌদির এক আত্মীয়র বাসায় গেছি। তো আমি যেহেতু ড্রাইভার ছিলাম, ওই আত্মীয়র বাসায় যাওয়ার পরে আমি ওই ড্রাইভার হিসেবে নিচে বসে আছি, ওরা সবাই এই মানে বাসার ভিতরে মানে আপনার বৈঠকখানায় বসে আড্ডা মারতেছে, আমি নিচে বসে আছি। আমি সব আরও 2টা ড্রাইভার ছিল, একটা বাঙালি একটা ইন্ডিয়ান, 3জন বসে আছি, গল্পগুজব করতেছি। এমন টাইমে কয়েকটা কাজের মহিলা সৌদিয়ানের বাসায় কাজ করতো, 2টা ফিলিপাইনি, একটা ইন্ডিয়ানি, আরেকটা মহিলা সহ আমাদের জন্য খাবার নিয়ে আসছে, মানে ড্রাইভারদের জন্য আলাদা খাবার দেওয়ার জন্য আসছে। আমরা তো নিচে বসে আছি, আমাদেরকে খাবার দেবে। যখনই আমার জন্য খাবার দিতে আসলো আমি তখনই হঠাৎ করে তাকিয়ে দেখতেছি এই মেয়েগুলোর মাঝে আমার বউ নুসরাত। এবং ও আমারে দেখা মাত্র তখন পিছনের দিকে দৌড় দিছে। ও দৌড় দেওয়া মাত্রই আমি তখন পিছন থেকে দৌড়ে ওর হাত চাপে যেয়ে দৌড়ছি। কিরে দৌড়ছে, ও তখন হাতটা ঝাড়া মেরে ভিতরের দিকে চলে গেছে। সৌদি মেয়েরা তখন এই জিনিসটা দেখছে উপরে থেকে যে আমি ওর হাত চেপে ধরছি। মুহূর্তের মধ্যে আমার সৌদি তখন নিচে নেমে চাইছে, বলতেছে এই তোর এত বড় সাহস, তুই একটা মেয়ের হাত ধরে টান দিলি, তুই তো খারাপ। সৌদি আমার বললি তো খাল্লি বাল্লি, তোর চাকরি এখানেই শেষ, আমাকে চাকরি থেকে বের করে দিল। চাকরি আমার খাল্লি বাল্লি, চাকরি আমার লাগবে না। কিন্তু আমি এটা কী দেখলাম, আমার বের করে দিলাম। আমি তখন বেরিয়ে গেলাম। বেরোয় যাওয়ার পরে একটা বার চিন্তা করি, মানুষের মতো মানুষ দেখতেই পারে, মানুষের মতো মানুষ হতেই পারে, হয়তো আমার বউর মতো দেখতে এই মেয়েটা। আবার এটাও চিন্তা করতেছে আমার বউর মতো দেখতে যদি হবে, সে যদি আমার বউ না হবে তাহলে আমাকে দেখে দৌড় দিল কেন, আমাকে দেখার পরে পিছনের দিকে দৌড়টা দিল কেন, ঘটনাটা কি, তাহলে এটাকে। আমি সৌদির বাড়ির সামনে দাঁড়ায় আসছি। সৌদি নিজেরা গাড়ি নিয়ে চলে গেছে, আমি ওই বাড়ির সামনে দাঁড়ায় আসছি। বাড়ির সামনে দাঁড়ায় আসছি, বাড়ির এক ইন্ডিয়ান ওই বাড়িতে কাজ করতো, কাজের লোক, ইন্ডিয়ান গার্ডেনে কাজ করতো। ইন্ডিয়ানরা ডাক দিয়ে বললাম যে তোদের ওই বাড়ি থেকে সকলা মানে কাজের লোক আর কয়টা আছে? ও বলে একটা বাঙালি আছে, 2টা ফিলিপাইনি আছে। যে বাঙালিটার কোনো ছবি আছে তোর কাছে? বলে না। আমি যে বাঙালিটা দেখতে কি এরকম? বলে হ্যাঁ ভাই এরকম। যে বাঙালি মেয়েটার সাথে কি আমি কোনো কথা বলতে পারবো? আমাকে বলে যে না, সৌদির বাসার মেয়ে, তুই কথা বলবি কেমন করে? এটা কীভাবে সম্ভব? এটা হতে পারে না। তোর সাথে কি কথা বলবে নাকি? তোর সাথে তো কথা বলবে না। পরে আমি অনেক দিন বইখানে দাঁড়াই আছি, 2-3 দিনের মতো দাঁড়াই আছি, আমি ওর সাথে কোনো কথা বলার সুযোগ পাই না। একদিন আমি ওই সৌদিয়ানের বাসায় যে কাজ করে আপনার ইন্ডিয়ান, এটা ওরে বললাম যে দেখ, বাঙালি যে মহিলাটি এই বাড়িতে কাজ করে এটা কিন্তু আমার বউ। পরে আমি আমার মোবাইলের ভিতরে ওর যে ছবি ছিল, ওর সাথে আমার উঠানো ছবি বা অন্য ছবিগুলো দেখাইলাম যে দেখ। ওই তখন দেখে বলতে স্যারে কথা তো ঠিক আছে। আমি তোর সৌদির সাথে একটু কথা বলতে চাই, তুই একটু তোর সৌদিরে ডাইকা দে। পরে বলে তুই বিকেলবেলা আসিস। পরে বিকেলবেলা আসলে পরে ও তখন সৌদিরে ডাইকা দেয়।
সৌদি তখন আসার মধ্যে সৌদির আমি ছবিগুলো দেখা যে দেখ আমার বউ বাড়ি থেকে পালায় আসছে, আমি ওর সাথে একটু কথা বলবো, এটা আমার বউ, এই যে তোরে আমি প্রমাণ দেখাইলাম। সৌদি আমার বলতেছে তোর বউ তো দেশে, এখানে কি? আমি বললাম দেখ আমি ওর সাথে একটু কথা বলবো, তুই একটু ডাইকা দে। পরে সৌদি বলে ঠিক আছে দাঁড়া, আমাকে ওখানে দাঁড়ায়া ওই ইন্ডিয়ান কাজের লোকটা দিয়ে তখন আমার বউ নুসরাতে ডাকালো। ওর নামও কিন্তু নুসরাত জাহান ওর নাম। ওরা ডাকাইছে, ডাকার পর আমার মনে হয় যেন আমি দুনিয়াতে নাই, মানে আমি স্বপ্নে দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে আমি একটা স্বপ্নে আছি, একটা ঘোরের মধ্যে আছি, একটা স্বপ্ন দেখতেছি। কী রে ভাই আমি এটা কী দেখলাম, এটা কি? যে বউরে সবাই মিলে মাটি দিল, দাফন কাফন করলো, যে বউর কবরে আমি গেলাম, সেই বউ দেখি এখানে। পরে ও দেখে আমার দিকে তাকে চোখের পানিগুলো ফেলতেছে, কান্না করতেছে। আমি যে নুসরাত তুমি মরো নাই? ও আমারে বলে তুমি কি আমার মরণ কামনা করছিলা? আরবি তখন নেমে আসছে, এই 2 মিনিট কথা বলতে আরবি নেমে আসছে। আরবি জিজ্ঞেস করলো যে মিনিনটা, মানে আমার জিজ্ঞেস করলো। তো আমার বউ বলে যেটা আমার স্বামী। এই বলার পর আরবি বলে তাড়াতাড়ি কথাবার্তা শেষ করে উপরে আয়। এই বলে আরবি তখন উপরে চলে গেল। আমি তখন বললাম যে আমার মা যাদেরকে মাটি দিছে, আমার মা যাকে মাটি দিছে, গ্রামবাসী যাকে মাটি দিছে, এটা কি তুমি ছিলে না? ও বলে না, এটা আমি ছিলাম না। আমি বললাম এটা কে ছিল? ও বলে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় তোমার ভাই ছিল। আমি তখন বললাম মানি আমার ভাই কিভাবে ছিল? তুমি এটা কী বলতেছ? কিভাবে কি? ও বলে দেখো সেদিন সন্ধ্যা রাতে এলাকার অনেক পোলাপাইনে আমাদের বাড়ির উঠানের ভিতরে পিকনিক করেছে। ওরা পিকনিক করে রান্নাবান্না করেছে, তখন একদম গরমের সিজন ছিল, জুন জুলাইয়ের গরম ছিল। তো ওরা সম্ভবত আগুন নিভায় নাই, বা আগুন ওভাবে নিবানো হয় নাই, কারণ ওই বাড়িতে আলাদা একটা বাড়ি, ওই বাড়িতে সবসময় বাতাস, প্রচুর বাতাস। তো আমার কাছে মনে হয় সে বাতাস থেকে কোনো না কোনোভাবে আগুনের লালা লেগে গেছে, আগুনের লালা লেগে ঘরে আগুন লেগে গেছে। তাই আমি বললাম ঘরে যদি আগুন লেগে যায় আমার ছোটো ভাই মারা যাবে, মানে আমার ছোটো ভাই কই? পরে আমাকে বলে ওই দিন রাতের বেলায় পোলাপানি পিকনিক করে চলে যাওয়ার পরে তোমার ছোটো ভাই এসে দরজা ধাক্কানি শুরু করছে। মাতাল অবস্থায় দরজা খুলছি, খুলে দরজা আমি লাগাই দিছি। দরজা লাগানোর পর তখন ঘরের ভিতরে ঢুকে মাতলামি শুরু করছে আমার সাথে। আমারে ও খারাপ কাজ করার জন্য চেষ্টা করতেছিল। আমি ওরে মাইতে কোনো রকমে এরকম দস্তাদস্তি করতে করতে একটা পর্যায়ে তোমার ভাই তখন অজ্ঞান হয়ে যায়। ও খুব মাতাল অবস্থা ছিল, অজ্ঞান হয়ে যায়। এবং জ্ঞান হারানোর পরে আমি চিন্তা করলাম যে ওর জ্ঞান আবার কখন ফিরে, বা হঠাৎ করে বাইরের কোনো মানুষ যদি আইসা হঠাৎ করে দেখে ফেলে যে ও আমার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাহলে তো আমি আরও বড় বিপদে পড়বো। আর তুমিও তো আমাকে বিশ্বাস করো না, তুমিও তো আর আমার সাথে কথা বলো না। এই জন্য আমি তখন কী করলাম, সামনের দরজাটা লাগিয়ে পিছনের দরজা দিয়ে আমি তখন বেরিয়ে গেছি। আমি তখন এখান থেকে চিন্তা করছি আমি আমার নানির বাড়িতেও যাব না, মানে আমার মামাদের কাছেও যাব না, আর মামাদের সাথে তো আমার সম্পর্ক ভালোই না। আমি চিন্তা করছি আমি এখান থেকে পুনরায় আবারও বরিশালের দিকে চলে যাব। আমি যাদের সাথে আগে ছিলাম আমি তাদের ওইখানে গিয়ে আমি কাজকাম করব। এই বলে আমি তখন বরিশালে চলে গেছি। আমি এদিকে আর কোনো যোগাযোগ করি নাই। পরিশেষে আমি 2 একজনের সাথে দূর সম্পর্কে যোগাযোগ করে আমি যেটা জানতে পারলাম, এই ঘরের ভিতরে নাকি আমার লাশ পাওয়া গেছে। মানে আমার ঘরের ভিতরে লাশ পাওয়া গেছে এবং আমার লাশ নাকি তারা মাটিও দিয়েছে। এটা যখন আমি আমতা খবর পাইলাম, এবং খবর পাওয়ার পরে আমি তখন আর এই গ্রামের দিকে আর ফিরি নাই। এই গ্রামের দিকে আমি আর ফিরি নেই, বা যেখানে আমি মরে গেছি আমি পুরো গ্রামবাসীর কাছে মৃত হিসাবেই থাকতে চাই। তোমার ভাইয়া আমার পেটে বাচ্চা দিল, সেই বাচ্চারও কোনো আমি দুনিয়াতে রাখতে পারলাম না। তুমি এমন এক জায়গায় গিয়ে ঘর বানাইলে যেখানে আলগা আমার বাচ্চাটাকে মেরে ফেললো। এরপরে তোমার ভাই প্রতি রাতে আমার উপরে সেইভাবে আক্রমণ করে, আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি তোমার কাছে বিচার দিই, তুমি স্বামী হিসেবে উল্টা আমাকে গালাগালি করো, তুমি উল্টা আমার সাথে কথা বলো, আমাকে রাগারাগি করো। যার জন্য বাধ্য হয়ে চিন্তা করছি আমি আর সেখানে যাব না। এবং বরিশাল থেকে আমি তখন ঢাকাতে একটা বাসায় কাজের উদ্দেশ্যে আসি। এবং কাজের উদ্দেশ্যে আসার পরে আমি কিন্তু পুরো গ্রামবাসীর কাছে মৃত, আমি আর কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই। এবং ঢাকাতে কাজ করতে আসার পরে সেই কাজের মহিলা হিসাবে আমি তখন একটা ট্রাভেল এজেন্সিতে কথা বলি। তারা আমাকে সৌদিতে, তারা আমাকে নিয়ে আসে, আমাকে কিছু টাকাও দেয় এবং তারা বিষও দেয়, তারা সব কিছু করে সৌদিতে নিয়ে আসে এবং এই বাসা আমাকে কাজ দেয়। আমি তখন বললাম আজকে এতগুলো বছর, প্রায় 5 বছরেরও বেশি সময় হয়ে গেল, তুমি কি একটাবার ওই এলাকার কারোর সাথে যোগাযোগ করো না? বলে আমি কার সাথে যোগাযোগ করবো? আমার নানা নানি তো মারাই গেল, আর তোমার মা বাবা তারা তো আমাকে দেখতেই পারে না, আর আমার মামারা, আমি তো আমার মামার চোখে শত্রুই হয়ে গেলাম তোমাকে বিদেশে পাঠাইয়া মামাদের কাছ থেকে সম্পদ নিয়া। আমি আর কার সাথে কথা বলবো? তবে আমার অনেক বিশ্বাস ছিল যে হয়তো কোনো একদিন তোমার সাথে আমার দেখা হবে, দেখা হলো হয়তো আমি তোমাকে সত্যটা বলবো। আজকে তোমার সাথে আমার দেখা হলো, তুমি সত্যটা জানো। আসলে তারা যাকে কবর দিয়েছিল এটা সম্ভবত তোমার ভাই ছিল। আমি তখন মনে করলাম যে এটাই হবে, কারণ তা না হলে আজকে এতগুলো বছর কেটে গেল আমার ভাইয়ের কোনো সন্ধান তো পাওয়া গেল না।
আমাকে বলে আমি যে বাসা থেকে বেরোইছি তখন রাত প্রায় তোমার 12টা থেকে 12:30 বাজে ও আমার বাসা থেকে বেরোইছে, আর আমার আম্মা ভোর রাতে আগুন নিভাইতে গেল। তার মানে আগুনটা আমার বউ বেরিয়ে যাওয়ারও অনেক পরে লাগছে, যেটা আমার কাছে ধারণা মোতাবেক মনে হলো। পরে যাই হোক, আমি আমার বউ নিয়ে ভালোভাবে আছি, কিন্তু আমার বউ আর দেশে যেতে রাজি না। ও আর দেশে যাবে না, আমাকে ডিরেক্টলি বলে ও আর দেশে যাবে না। 2018 সালে আমার বউর সাথে আমার দেখা হয়, এবং 18 সালে দেখা হওয়ার পরে 18 গেল, 19 গেল, 20, 22, 23, 24 সাল চলতেছে। আমার বউ আর আমাকে, আমি দেশে গেলাম, দেশে আসলাম, কিন্তু ও কোনোভাবে আর দেশে যেতে রাজি হয় না। ও আর দেশে যাবেই না, ও দেশের কথা শুনতেই পারে না। এবং আমার বউ এখন, আমি দুজনে মিলে প্ল্যানিং করতেছি আমরা এখান থেকে প্রয়োজনে ইউরোপের কোনো একটা দেশে চলে যাব। সেই হিসাবে আমরা কাগজপত্র সাবমিট করতেছি, হয়তো আমরা ইউরোপের কোথাও গিয়ে আমরা বসবাস করব। আমার পারিবারিক অবস্থা এখনও ভালোই আছে। আমার আব্বা আম্মা তারা আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে, তারা সুস্থ আছে এখনও। আমার আব্বা আম্মা ঠিক আছে, তারা আমাকে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু নুসরাত আমাকে মাথায় হাত দিয়ে শপথ করাইছে আমি যাতে কোনোভাবেই আমার আব্বা আম্মার কাছে না বলি যে নুসরাত বেঁচে আছে বা সে আমার সাথে আছে, এটা যাতে না বলি। এই জন্য আমি তাদের কাছে বলি নাই। কিন্তু আপনার গল্পগুলো বেশ কয়েকদিন ধরে শুনতেছি, আমার ভিতরে কেন জানি মনে হচ্ছে যে আমি আপনার কাছে আমার এই গল্পটা বলি। আমার গল্পটা আমার ভিতরে কেমন জানি প্রচুর খুচর মোচর খাচ্ছিল, যার জন্য আপনার সাথে গল্পটা শেয়ার করলাম। আপন ভাই, সৌদির মাটিতে আমি এখন আর আমার বউ এখন একসাথেই আছি। আমার 2টা কন্যা সন্তান আছে, আমার বউর ঘরে 2টা কন্যা সন্তান হয়েছে আমার। তাদেরকে নিয়ে আমার জীবনটা অনেক সুখের। মাঝে মাঝে ইচ্ছে করে আমার মাকে বলেছে, মা আমার 2টা কন্যার সন্তান হয়েছে, আমরা সৌদিতে আছি, নুসরাত বেঁচে আছে। ইচ্ছা করে, কিন্তু আবার ভয়ও পাই যে বললে আবার বাপ মাই কী করে না করে। এই জন্য আর আমি আমার বাপ মাকেও জানাই নাই। তো আমার মা বাবা এখনও ভাবে যে আমার ভাই তানিম হয়তো বেঁচে আছে, কোনো দিন হয়তো তানিম ফিরে আসবে। কিন্তু আমি তো জানি তানিম মারা গেছে, তানিমকেই তারা মাটি দিয়েছে আমার বউ মনে করে। তো ভাই, আপনি যদি পারেন আমার গল্পটা প্রচার করেন, সমস্যা নাই, তবে নাম ঠিকানাগুলো হাইড করে প্রচার করেন, যাতে গল্পটা কেউ আমার আত্মীয় স্বজন যাতে বুঝতে না পারে, যদি তারা কখনো শোনেও। আপনার সাথে শেয়ার করে জিনিসটা খুব ভালো লাগলো। আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প জুড়ে আমার সাথে থাকার জন্য। হায়রে জীবন কোত্থেকে কই নিয়ে গেল, শেষ পর্যন্ত কি হলো। আমার গল্পটা আমি যখন প্রথমে পড়েছিলাম আমি খুব অবাক হয়ে গেলাম, মানে বিশ্বাস করতে পারলাম না যে বাস্তব জীবনে এরকম ঘটনাও ঘটতে পারে। বন্ধুরা, তাজুল ইসলাম এবং নুসরাতের জন্য দোয়া করে আল্লাহ তাদের দীর্ঘায়িত দান করুক, এবং পাপের ফসল আল্লাহ কোনো না কোনোভাবেই দেবে। দেখেন, এই তানিম যা করেছে সেটার ফল কিন্তু তানিম পাইছে, এবং নুসরাত যে স্যাক্রিফাইস করেছে সেই স্যাক্রিফাইস কিন্তু আল্লাহর দরবারে নুসরাত সেই স্যাক্রিফাইসের জন্য অনেক অনেক মর্যাদা, অনেক সম্মান। আমি মনে করি একজন কুদরতি মেডেল নুসরাত পেয়েছে, এবং নুসরাতের জীবন এখন এতটাই সুখের একটা জীবন, দুটো সন্তান নিয়ে সৌদির মতো একটা দেশে অনেক সুস্থ সবলভাবে স্বামীকে নিয়ে আছে। এটাই হচ্ছে ধৈর্যের ফল। আপনি সহ্য করেন, ধৈর্য ধরেন, আপনার দুঃখ কেউ না বুঝুক, উপরওয়ালা কিন্তু ঠিকই বোঝে। আপনার চোখের পানির মূল্য কেউ না দেখ, কিন্তু আল্লাহর কাছে আপনার চোখের পানির মূল্য আছে। আর এই 1 ফোঁটা চোখের পানিতে যদি জান্নাত পাওয়া যায়, তো 1 ফোঁটা চোখের পানিতে আপনার মনের দুঃখ, আপনার বিচার আল্লাহ করবেন, এটা আপনি ভাবলেন কেমন করে। তো এই জন্য, যার জন্য নিশি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিচার দেন। কেউ যদি মনে কষ্ট দিয়ে থাকে, আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আল্লাহর তরফ থেকে আল্লাহ আপনাকে আরও উপরে নিয়ে যাবে। কোনোখানে কারোর সাথে লাগতে যাবেন না। মাঝে মাঝে আকাশের মধ্যে দেখা যায় যে সিলের সাথে আপনার কাকের অনেক যুদ্ধ হয়, মানে কাক সুযোগ পাইলে সিলকে ঠোপর মারে। সিল তখন করে কি, উল্টা কাককে না মেরে সে উপরে চলে যায়, এত উপরে যায় যে কাক এত উপরে যেতে পারে না। এই জন্য প্রতিশোধ না নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে চান, আল্লাহই আপনাকে সব কিছু থেকে মুক্তি করবে। বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন, এবং আমাদের তাজুল ইসলাম ভাই এবং তার ওয়াইফ নুসরাত বেগম, তারা যদি গল্পটা আপনাদের কমেন্টগুলো দেখতে পারে তারা অত্যন্ত খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।